আমি টেক্সাস থেকে বলছিলাম, ইউএস এর। সো আমার কাছে মনে হচ্ছে আপনার পুরাতন পুরাতন যারা রাজনৈতিক দল তারা নতুনদের নেতৃত্ব মানতে পারতেছে না। ওনাদের যে ভাষা, যে ল্যাঙ্গুয়েজ, এটা তো অকৃতজ্ঞতার মতো। বিএনপি গত 16 বছর একটা বালু ট্রাক সরাইতে পারে নাই, আর এখন এরা এসে নির্বাচন 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 করে। আপনার মনে আছে সাগর ভাই? সাগর ভাই, আপনি 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 আপনার দেখেন, কথা দেখেন, মানতে পারতেছেন, এরা সমালোচনা সহ্য করতে পারে না। এদের ব্যবহার দেখেন, এদের ব্যবহার দেখেন, এদেরকে বাপ দাবি করে, বাপের সমতুল্য দাবি করে, কিন্তু সম্মান দিতে জানে না। সাগর ভাই দেখেন, এদের ব্যবহার দেখেন, এদের ব্যবহার দেখেন। না না, কিন্তু আপনি আচ্ছা জনাব মিনহাজউদ্দিন, কিন্তু আপনি আপনি যেটা বলছেন, আপনারা কেন মনে করছেন যে নির্বাচনটা খুব মানে এমন একটা জিনিস যে নির্বাচন চাওয়া মানে অপরাধ? এটা কেন? আমি তাদেরকে জিজ্ঞাসা করি, নির্বাচনটাকে কেন মনে করেন গুরুত্বপূর্ণ? টেক্সাসে ব্যবহার দেখেন, আপনার কাছে মনে আছে আওয়ামী লীগের সময় যে কাউয়া কাদের ছিল? বিএনপির বেশিরভাগ লোক 90% কাউয়া কাদের হিসেবে সম্বোধন করে। মানে বয়স্ক, ওরা সম্মান দিতে জানে। ছেলে দেখেন ওনার ব্যবহার দেখেন। সাগর ভাই, আপনার অনুষ্ঠানে আপনি এ ধরনের ব্যবহার অ্যালাউ করেন কিভাবে? মানুষের ভাষা সহ্য করতে পারেন। আচ্ছা মিনহাজউদ্দিন, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি প্রশ্ন নিয়েছি, ঠিক আছে, আপনি যেটা বলছেন শুনেছেন, কথা বলেছি আমি একবার। আচ্ছা আচ্ছা, ব্যবহার দেখেন, ওনার ব্যবহার দেখেন, ওনাদের আচরণ। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে বজলু ভাই, ঠিক আছে, আমি তাকে বসেন 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 পারে না। আচ্ছা বসেন, আমি তাকে করেছি, রাখেন, আপনি বসেন, অন্যদের কথা শুনছি, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এখন সবাই তো আসতে পারে, কে কি প্রশ্ন করে জানি না, ঠিক আছে, আপনি বসেন, অন্যদেরকে দিচ্ছি, বসেন। হ্যাঁ জি, অপমান করবেন না। না 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 না, মানুষ বলছে খালেদা জিয়াকে আমরা ছাড়াইছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আপনি বসেন, একটু 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 বাচ্চাগুলা। জি না, ঠিক আছে, ঠিক আছে, আপনি একটু শান্ত হন, একটু শান্ত হন। কিন্তু এভাবে তারা তো মাত্র, তাদের বয়স 20-25 হবে, এখন তাদেরকেও একটু বুঝাতে হবে। কথা বলবে, ওদের বাপ নাই, ওদের বাপের ঘরে জন্ম নিছে না। ঠিক আছে, বাচ্চাগুলা একটু 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 শান্ত হন, একটু শান্ত হন। আপনি আপনি তো তাদের অনেক অনেক সিনিয়র, অনেক মুরব্বী, আপনি এই বাংলাদেশকে স্বাধীন করেছেন। সবাই আপনারা যারা আসছেন, আপনারা 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 সবাই জানা উচিত, জনাব অ্যাডভোকেট ফজলুর রহমান কিন্তু এই বাংলাদেশকে স্বাধীন করেছে। যুদ্ধে তিনি নিজে যুদ্ধ করেছেন, স্বাধীনতা যুদ্ধে, এরপরে এই দেশকে মুক্ত করেছেন। সুতরাং আপনাদের প্রশ্ন করবার সময় অবশ্যই সেরকম সম্মান রাখাটা উচিত। প্লিজ এতটুকু বজায় রাখবেন, কারণ আমরা বাংলাদেশ টেলিভিশনের মতো যাচাই বাছাই করে আমি কিন্তু প্রশ্ন করবার সুযোগ দেই না। চিন্তা থাকে, তারা নিজেরা দাঁড়াই। কিন্তু আমি যদি দুটা পয়েন্টও বলি, ফজলুর রহমান, তারা চাচ্ছে যে করেই হোক গত 15 বছর নির্যাতনকারী এবং গণতন্ত্র হরণকারী সেই শেখ হাসিনার এবং জুলাই আগস্টে হত্যাকারী শেখ হাসিনার বিচার বা আওয়ামী লীগের বিচার হোক। এটা কি বিএনপি চায় কিনা এই মুহূর্তে বিচার হোক তাদের? এই মুহূর্তে বিএনপি বিচার চাবে না কেন? চায় নাকি? ওই দিন যে আমরা 13 ঘন্টা মিটিং করলাম সারা দেশব্যাপী, যে আমরা যে অকলাম বর্ধিত সভা করলাম, তারেক রহমান সাহেব কি বলছে? প্রথম কথাটাই তো বলছে যে ফ্যাসিস্টদের বিচার হতে হবে, কঠিন বিচার হতে হবে। এগুলো কি বলেন আপনারা? কি বিচার চান আপনারা? আপনারা আনেন, বিচার করেন। কই একটা পিঁপড়া তো মারতে পারেন নাই গত 6 মাসে। এগুলো তো আপনারা বাহানা করে ইলেকশনটাকে আপনারা দীর্ঘায়িত করিয়া বিনা ভোটের এইখানে বিনা ইলেকশনে আপনারা ক্ষমতাটাকে এনজয় করতেছেন। এক একজনের শরীর আঙ্গুল ফুলিয়া কলা গাছ ফুলিয়া বুট গাছ হয়েছে, টুকটুকে চেহারা হইতেছে, কোটি কোটি টাকার মালিক হইতেছেন বিনা পরিদর্শনে, বিনা কারণে। বিরোধী দল করবেন বলে লাল কার্পেট সম্বর্ধনা নিয়ে ডিসিদের উদ্যোগে বাস আইনা মিটিং করিয়া একটা কিংস পার্টি বানাইতেছেন। এইগুলা ওনারা করবেন এই দেশের সংস্কার, এটা আমাদেরকে বুঝতে হবে। ওনারা এই দেশ সংস্কার করবে যেখানে মব জাস্টিসে দেশ শেষ হয়ে যাচ্ছে। উনাদেরকে আমাদের কিভাবে বিষয়, উনাদের যে আচার আচরণ, কথাবার্তা, চলাফেরা, প্রত্যেকটা তো একটা সন্তানের মতো মনে হয় না। একটা সুসন্তান যেভাবে চলাফেরা করে,
একটা দেশকে পরিচালনা করার জন্য সেরকম তো মনে হয় না। সবাই বলবে, উনাদেরকে কি হিসাবে জানে মানুষ? মানে তাদের কারোর প্রতি কি আপনার নির্দিষ্ট কারোর প্রতি কি কোনো অভিযোগ, এমন কোনো অভিযোগ আপনার পার্টিকুলার অভিযোগ রয়েছে কিনা যেটাতে আপনার মনে হয় যে না তাদের না, এই আমি চলাফেরা? মনে করতেছি এই যে সন্তানেরা, তাদের অনেকগুলো গুণ আছে। হুম। যারা 5ই আগস্ট যারা সংগঠিত করছে, নেতৃত্ব দিচ্ছে, এদের অনেকগুলো গুণ আছে। আমি নাম ধরি 6, 7, 8টা ছেলে, সবার কথা বলছি। তাদের তাদের আপনিও জানেন। নেতৃত্ব ছাড়া, তাদের আন্দোলন ছাড়া কি আসলেই এই আপনার শেখ হাসিনার পতন ঘটনা সম্ভব হতো বলে মনে করেন, যদি তারা জুলাই আগস্টে এই আন্দোলন না করতো? আপনি যদি ইতিহাসের বিরুদ্ধে কথা বলেন তাহলে তো বিপদ রে ভাই। ইতিহাসের বিরুদ্ধে শেখ হাসিনা কি অনন্তকাল থাকতো নাকি? এইগুলো কি বলেন আপনারা? হুম। এটা তো হতো না। হয়তো বা শেখ হাসিনা 5ই আগস্ট 2024 সনে না পড়ে 5ই আগস্ট 2025 সনে পড়তো, যাইতো না, কে বলছে? তাহলে ইতিহাসকে বিশ্বাস হ্যাঁ, করেন না কিন্তু আপনারা? 1.5 থেকে 2,000 মানুষের জীবন তো গেছে। হ্যাঁ, হ্যাঁ। 1.5 থেকে 2,000 মানুষের জীবন তো গেছে, এটা তো সত্য। কিন্তু একজন সংগঠকের জীবন যায় নাই কিন্তু, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কারোই জীবন যায় নাই, একজনও না। কিছু গেছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলেদের জীবন গেছে, আর বেশিরভাগ রিক্সাওয়ালা সাধারণ মানুষের জীবন গেছে। উনাদের জীবন সাংঘাতিক কিছু গেছে তা না কিন্তু। জি, স্পষ্ট। কিন্তু আপনাদের কাছে গুরুত্বপূর্ণ, ভোটটা গুরুত্বপূর্ণ কেন বলে মনে করেন? কারণ হলো একটা দেশ থাকতে হলে, গণতন্ত্র না থাকলে, ভোট না থাকলে দেশ থাকবে না। আপনাকে বলে দিলাম জনাব সাগর ভাই, এই দেশ কিন্তু ধ্বংসের দিকে যাবে যদি একটা পার্লামেন্ট ভোটের জন্য কিন্তু বাংলাদেশে 30 লাখ লোক মারা গেছে। একটা ভোটের অধিকারের জন্য 30 লাখ লোক মারা গেছে। ভোটটাকে আপনি কি মনে করতেছেন? ভোটটা হলো একটা মানুষের তার সমস্ত জীবনের বহিঃপ্রকাশের নাম হলো ভোট। 18 কোটি মানুষের মতামতের বহিঃপ্রকাশ। এটাকে আপনি এত ছোট করে দেখতেছেন। আর আপনি ওই যে 4 কোটি টাকা দেবেন গাড়ির ধরনটাকে বেশি দিন থাকার জন্য বড় করে দেখতেছেন। আর ওইসব ওই ভদ্র মহিলারা আইসা হাসা হাসা এখানে টেলিভিশনে ওই যে এটারে কি বলে, ওই সাংবাদিক সম্মেলন করতেছে পাশে চাকরিজীবীদেরকে বসায়া, আর মনে করতেছে যেন ফুল বাগানের পরি আইসা এখানে কথা বলতেছে, হাসা হাসা দেশ যেন বেহেশতে ঘুরতেছে। এইরকম একটা দেশ গড়ার জন্য যেখানে রাত্রে মানুষ সন্ধ্যার পরে বাইরেও না, ঢাকা শহরে মানুষ বেরোয় না। কেউ বলে ওই যে কালকে কালকে যে ভিকারুন্নেছার মেয়েরা, 6 এর মেয়েরা কালকে মিছিলে মিছিলে 6 লাভ করে ফেলছে, বলছে আমরা সন্ধ্যার পরে বেরোতে পারি না। আমরা কি এটা যে কে হাজার হাজার মেয়ে মিছিল করছে, আপনারা বল দেশ খুব ভালো চলতে, তো কম আপনারা কইলে তো ভালো দেশ, ঠিক আছে দেখা যাবে। আর ভোটটা চাইলে পরে আপনি গাল ফুলান কেন? কেন গাল ফুলান? কতদিন থাকবেন আপনি? একটা ইন্টারিম গভর্নমেন্ট কতদিন থাকতে পারে? ভোট আমি জানি, আমি ভোট হইলে পরে আমি বাংলাদেশে 2/3 মেজরিটি পাবো, আমাকে মানুষ মেজরিটি দিবে, আমি ভোট চাবো না? আপনি আপনি জিরো পাবেন, আপনার জামানত বাঁচবে না। এই কারণে আপনি ভোট চান না, আপনি ভোট ছাড়া ক্ষমতায় থাকতে চান। আপনি লজ্জা করে না? আমি তো অন্য কিছু বলতেছি না, আসেন না দেখি। একটা দানের শীষ মার্কা নিয়ে একটা সাধারণ কর্মীকে দিব না, বড় বড় জাতীয় নেতা যারা, এরা গিয়ে দাঁড়ায় দেখুক জামানত বাজে, তাদের সিটেই দাঁড়াবো না। জামানত বাসে কিনে এই সাহসটা কেন ছেলেরা দেখায় না যে ঠিক আছে আমরা ইলেকশন, তারা তো অনেক মহান ছেলে, তারা দেখাক, তাদের মানুষ তাদেরকে ভালোবাসবে। আমি তো সবার কনস্টিটিউয়েন্সির খবর নিছি, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, আমার হাতে তো সব আছে, দেখবেন। এবং এটা বলতে পারবো কে কোন মহান নেতা দাঁড়ালে কোথায় কত পার্সেন্ট ভোট পাবে, এটাও বলে দিতে পারবো। এই কারণে তারা ইলেকশন চায় না। ইলেকশনে দেশে হতে হবে সময় মতো। এবং ওই যে ডিসেম্বরের কথা বলছে, আজকে আবার গলা টান দিয়া দেখলাম এক পরী, ফুলবাগানের পরী, উনি আবার পরিবেশ উপদেষ্টা, উনি বললেন না না ইলেকশন তো হবে। ইউনূস সাহেব যেহেতু বলছে, তবে এটা ডিসেম্বর থেকে জুনের মধ্যে হইতে পারে। উনি আবার 6 মাস বাড়ায় নিলেন দেখলাম। এই যে ফাঁকিবাজি কথা, সকাল বিকাল নির্বাচন কমিশনের তো আজকে বলেই দিল যে ডিসেম্বরকে সামনে রেখেই তারা সবকিছু প্রস্তুত করছে। এখন প্রশ্ন হলো নির্বাচন তো সময় মতো হবে, কিন্তু এই নির্বাচনটাকে কেন তারা মনে করছে যে নির্বাচনটা দেওয়া সম্ভব উচিত নয়? কারণ হলো নির্বাচিত সরকার এসে যে বিচার করবার কথা বলছে সেটি আসলে মানুষ আস্থা রাখতে পারছে না। আপনারা সে জায়গাতে কেন আস্থা দিতে পারছেন? এটা আপনি আমাকে দয়া করে বলেন, তারা কি সংস্কার চায়, কি চায় তারা? তাদের সেকেন্ড রিপাবলিক আমরা বাস্তবায়ন করবো, এটা চায় তারা।
তারা সেকেন্ড রিপাবলিক বাস্তবায়ন, তারা ভোটে যাইতে হবে, তাদের ভোট পাইতে হবে। আমরা ভোট পাই তার আদর্শ বাস্তবায়ন, তার প্রোগ্রাম বাস্তবায়ন করবো তারা মনে করে? তারা সংস্কার কোনটাকে মনে করে? তারা যে পার্টিটা করছে কোনটা সংস্কার? তিনটা কথা হলো তাদের সংস্কার। এক নম্বর সেকেন্ড রিপাবলিক, 2 নম্বর গণপরিষদ, আর 3 নম্বর হলো ইনকলাব জিন্দাবাদ। এই তিনটা সুন্দর কথা শিখছে, আর তো সবাই আমাদের মতোই, আর তো আমাদের মতোই বলে। সংস্কার কোনটা তাদের বলো, কি সংস্কার? আমাকে একটা কথা বলতে হবে যে এইটা সংস্কার করতে হবে, এটা করো, দেশের জন্য যেটা ভালো সেই সংস্কারটা করব। ওনারা বলো কোন সংস্কারটা। আপনারা বলছেন দেশ মেরামতের কাজ চলছে, দেশ মেরামত করবেন আপনারা, সেই মেরামতটাই তো সংস্কার। আমরা 31 দফা দিছি, এটা 3 বছর 3.5 বছর আগেই দিছি, যখন ফ্যাসিস্ট যখন ক্ষমতায় ছিল। আমরা তো এখন সুযোগ সুবিধা পাইয়া দিচ্ছি না, তখনই দিছি। জীবন মৃত্যুর মুখামুখি দাঁড়ায় বলছি যে আমরা 2বারের বেশি একজনকে প্রধানমন্ত্রিত্ব চাই না, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতায় আমরা ব্যালেন্স চাই। আমরা আরো অনেকগুলো দাবি দাওয়া দিচ্ছি, অনেকগুলো 31 দফা আমরা মেরামত করার জন্য। আমরা এটা করবো, এটা আমাদের কনস্টিটিউশন, এটা আমাদের কর্মসূচি। মানুষ যদি আমাদেরকে ভোট দেয়, আমরা আমাদের 31 দফা বাস্তবায়ন করব। তাদের দফা দেখ তারা কোনটা বাস্তবায়ন করতে চায়। বিচার করার দায়িত্ব তো তাদের না, বিচার তো করবে বিচার বিভাগ আর পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন। তারা ইলেকশনের সঙ্গে বিচারের কন্ট্রাডিকশন হবে কেন? আমি তো মনে করি ইলেকশনের বিচারের কোনো, আমরা ক্ষমতায় গেলেও শেখ হাসিনার বিচার চলতে থাকবে, যে সরকারই যা করতে হবে, কারণ শেখ হাসিনা সরকার যেভাবে মানুষ খুন করছে, হত্যা করছে, তার বিচার হওয়া উচিত। এবং সেই বিচার, এবং এই বিচার না হইলে দেশে আর কিছুই হবে না, ভাত খাওয়া হবে না, কাপড় পরা হবে না। এই বিচারটা আগে হয় কই, তারা করুক না। একটা মশাও তো মারতে পারে নাই 6 মাসে, একটা চার্জশিট দিতে পারে নাই 6 মাসে কোথাও। 7 মাস তো, 6 মাস না, 7 মাস হয়ে গেছে আজকে। আর 2 ঘন্টা পরে 7 মাস হয়ে যাবে। 7 মাস পরে তো 7 মাসে তো একটা চার্জশিট দিতে পারে নাই কোথাও। তারা করবে বিচার? জি, এটা একটি বড় গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরেছেন যে এই 7 মাসে তো কিছুই করতে পারেনি, তারা কি বিচার করবে? এখন শুধুমাত্র বিচারের কথা বলে নির্বাচনকে পিছিয়ে তাদের ক্ষমতায় থাকার ইয়ে ছাড়া, মানে আগ্রহ ছাড়া বা এটা বাহানা, আমি বলছি বাহানা আর কিছুই না। ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী, আপনি কি এটা মনে করি না। আমি না, এটা তো আমি ফজলুর রহমান সাহেবের সাথে একমত যে এইভাবে তো কন্ডিশন দেয়া যায় না। বিচার কতদিন লাগবে সেটা তো আদালতের উপরে নির্ভর করে। বিচার হতে হবে যথাসময়ে, নির্বাচন হতে হবে, এবং আপনার সংস্কারও কিছু কিছু হতে হবে। দেশে আদালত সরকারের প্রভাব মুক্ত ছিল কখনো? সামনেও তো থাকবে কি না? এই ধরনের সংশয় থেকে আসলে এই ধরনের প্রশ্নগুলি আসে। আপনার কাছে কি মনে হয়? যেমন বিএনপি যদি ক্ষমতায় আসে, আপনার কাছে কি মনে হয় বিএনপি আসলে তাদের প্রভাব মুক্ত একটা বিচার ব্যবস্থা রাখবে এবং সেই বিচার ব্যবস্থা স্বাধীনভাবে এই আজকের জনগণ যারা যেই ডিমান্ড করছে, দাবি করছে, এগুলি দাবি মোতাবেক সেই বিচার ব্যবস্থাকে বিচারগুলি করতে সক্ষম হবে বলে মনে করেন? যদি এই অবস্থায়, বর্তমানে যে বিরাজমান অবস্থা, এইভাবে যদি নির্বাচন হয়, তাহলে আগের সেই সব লাউরা সেই সব কতই থাকবে, কোনো আপনার চেঞ্জ হবে না। এখানে একটা দরকার, আপনার রিফর্ম হওয়া দরকার। এরকম না যে ওই যে রিফর্মগুলি ওনারা নিয়ে আসছেন একেবারে বস্তা পচা, 4টা প্রদেশ করতে হবে, 2টা আপার হাউস, লোয়ার হাউস, ইত্যাদি ইত্যাদি, এগুলি না। আপনার একটা যৌক্তিক সংস্কার দরকার, যাতে বিচার বিভাগটা সম্পূর্ণভাবে নিরপেক্ষ থাকতে পারে। তারা একটা হচ্ছে যে তাদের একটা যদি থাকে, মানে সেক্রেটারিয়েট থাকে, আলাদা সচিবালয় থাকে বিচার বিভাগের, অথবা ট্রুলি ইন্ডিপেন্ডেন্ট যদি আপনি করেন, বিচার বিভাগ যদি করেন, আপনার পুলিশকে যদি ইন্ডিপেন্ডেন্ট করেন যে তারা প্রভাব মুক্ত হয়ে কাজ করতে পারবে, তা কিন্তু করা যায়। এটা যে এমন না যে করা যায় না, আপনার দুদককে করা যায়, ইলেকশন কমিশনকেও করা যায়। সেই লাইনে কিন্তু আপনার আসে নাই, আমি এগুলো পড়ে দেখেছি। এখানে যতটুকু বুঝতে পারছি, সরকারের সদিচ্ছাটা, মানে যে সরকার সামনে আসবে তাদের ইচ্ছাটা কি থাকবে, তারা কি করতে চায় কি করতে চায় না বিচারটা, এটার উপরেই যত সংশয় এবং যত
আপনার আশা প্রত্যাশা। এখন বিএনপির যে বর্তমান অবস্থান এবং বিএনপির সামনে যদি ক্ষমতায় আসে, তাহলে তারাও তো অনেক সাফারার, তারাও তো বিচার করবে এমনটাই বলছে। তারপরেও কেন বিচারের বিষয়টাকে সামনে এনে একটা কন্ডিশনে আনা হচ্ছে বলে মনে করেন? এটা কি আসলে না, এখানে তো এইখানে আমি যে জিনিসটা দেখতেছি, এই যে তরুণদের যে দলটা হলো, এই বিষয়ে আমি একটু একটু কমেন্ট করি। আমার কাছে মনে হয়েছে কি, এই দলটার অনেকটা হযবরল অবস্থা। তারা আহ, অনেক জিনিসই হয়তো ঠিক মতো বুঝতে পারছেন না বা ইনফ্লুয়েন্সড হচ্ছেন। আমি একটা উদাহরণ দিই, যে তারা একটা করছেন যে ইনকিলাব জিন্দাবাদ, এটা জয় বাংলার আহ, বিপরীতে এটাকে দাঁড়া করানো হয়েছে। এবং তারা সবসময় বলতেছে যে ভারতের প্রভাব মুক্ত হয়ে তারা একটা আহ, উম, রাষ্ট্র ব্যবস্থা, সরকার তারা গড়ে তুলতে চান। এটা ভালো যে ইন্ডিপেন্ডেন্ট একটা করে কিন্তু দেখা গেল যে সম্পূর্ণভাবে ভারতীয় একটা স্লোগান ইনকিলাব জিন্দাবাদ, এটাকেই তারা গ্রহণ করলো। এবং দেখলাম, আমার মনে হয় খুব নাহিদ ইসলাম বললেন, অথবা আপনার সদস্য সচিব আরেকজন বললেন, ওনাদের কেন্দ্রীয় নেতা, যে ইনকিলাব জিন্দাবাদ বাংলাদেশের আকাশে লেখা থাকবে, অর্থাৎ চির চিরঞ্জীবী। কিন্তু আমার কাছে অবাক লাগে যে একটা ভারতীয় স্লোগান তারা কেন বাংলাদেশের আকাশে এইভাবে রাখতে চায়। আপনি জানেন যে ইনকিলাব জিন্দাবাদ একটা হিন্দুস্তানি এবং উর্দু শব্দের সমন্বয়ে গঠিত হয়েছে। এটা উনিশশো স্বাধীনতার একুশ সময়। সাল থেকে আছে। এবং হুম। এইটা পপুলার হয়েছে কিন্তু আপনার এর মাধ্যমে, ভগৎ ব্রিটিশ সিং বিরুদ্ধে। এবং ভট- ভগৎ সিং এবং বটকেশ্বর দত্ত, তারা যখন বম দিয়ে উড়িয়ে দিয়েছিলেন সেন্ট্রাল Right. লেজিসলেটিভ অ্যাসেম্বলি, তখন তারা ওই কথা বলছে ইনকলাব জিন্দাবাদ। এবং এই মানে ইনকলাব বিপ্লবের জিন্দাবাদ জয় তারা হোক, কোর্টে বিপ্লব। বলেছেন, হুম। বিপ্লবকে। এবং এটা তো ভারতের কমিউনিস্ট পার্টির ছিল, ভারতের কয়েকটা কমিউনিস্ট পার্টির আপনার ছিল যে ওই হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসেম্বলি, তারপর কমিউনিস্ট কনসলিডেশন, অল ইন্ডিয়া মুসলিম আজাদ, এই ধরনের। সেটা লেফটিস্টের কমিউনিস্টের বলশেভিক রেভলিউশনে ইন্সপায়ার্ড হইয়া এই ইনকলাব জিন্দাবাদ, এটা পাওয়ারফুল স্লোগান। কিন্তু এখানে তাদেরকে কেউ কিন্তু জিজ্ঞেস করলো না, আপনারা কেন একটা ভারতের স্লোগান নিয়ে আসছেন। আমি তো মনে করি জয় বাংলাও আসছে জয় হিন্দের ধারাবাহিকতায়, কিন্তু জয় বাংলাও জয় তো বাংলা ছিল একটা ভারতীয়। হুম। আহ, জয় হিন্দের ধারাবাহিকতা আসছে, কিন্তু জয় বাংলা ছিল বাংলাদেশের জয়, বাঙালির জয়, বাংলা ভাষার জয়। একটা বাক্য দিয়ে, একটা দুইটা শব্দ দিয়ে আমরা অনেক ভাব প্রকাশ করি। এটা আমাদের ছিল যুদ্ধেরই, কিন্তু সমস্যা হচ্ছে কি, যে স্বাধীনতার পরে আওয়ামী লীগ, পরে শেখ হাসিনা জয় বাংলাকে এমন ভাবে দলীয়করণ করে ফেলছে, যেটা হতে পারতো আমাদের দলীয় স্লোগান, সকল দলের স্লোগান, যে বাংলার বিজয়, বাঙালির জয়, বাংলা ভাষার জয়। এখানে তো কারো কোনো ওই থাকা দরকার না। তার বিপরীতে আমরা যে জিনিসটা আনলেন, সেটা একটা ভারতীয় জিনিস নিয়ে আসছে। তারপর দেখেন যে এখানে যে কি মানে বিপরীত, যে আমি এদেরকে ওয়েলকাম করি। এই তরুণরা একটা অসাধারণ কাজ করছেন, যে তারা একজন ডিক্টেটরকে এখান থেকে আহ, উৎখাত করতে পারছেন। মূলত তরুণরাই নেতৃত্ব দিয়েছে, জীবন দিয়েছে। আমরা সবসময় কৃতজ্ঞ থাকবো। আমরা চাইবো যে এই তরুণরা যেন বাংলাদেশে একটা নতুন মাত্রা আনতে পারে রাজনীতিতে, কিন্তু সেটা তারা আনতে পারলেন না। আপনি দেখেন এই ইনকিলাব দিয়েই দেখেন এই যে স্লোগান। আপনি আরেকটা দেখেন যে তারা যে পার্টির নাম রাখছে জাতীয় নাগরিক পার্টি। আপনি একটা জিনিস চিন্তা করেন, এই যে নাগরিক পার্টি, এবং এরা বলতেছে যে তারা নতুন সংবিধান চায়, তারা দ্বিতীয় সেকেন্ড রিপাবলিক চায়। কার উপরে দায়িত্ব পড়ছে? এই এই সংবিধান সংশোধন বা বাতিল করে নতুন করে লেখার এক ব্যক্তির উপর। সে নাগরিক না, সেই দেশের নাগরিক না, সে ভোট দিতে পারে না। তা কি একটা বৈপরীত্যমূলক অবস্থা। আপনি বলছেন জাতীয়, বাংলাদেশে কোন জাতীয়? বাঙালি জাতি, জাতি থেকে তো জাতীয়, তা বাংলাদেশি জাতীয়। এগুলি তো তারা চিন্তা ভাবনা করছেন কিনা জানি না। একটা নামের পেছনে, জাতীয় একটা মানে সকল স্লোগানের নাগরিকের পেছনে, বুঝিয়েছে আর কি, জেনারেল তাহলে সিটি। তাহলে সকল নাগরিক পার্টি বলতে পারতো, নাগরিক পার্টি যারা সিটিজেন। এখন তো
নাগরিক তাদেরই পার্টি, এখন পার্টি। তো নাগরিক পার্টি এটা। এটা তো জাতীয় জাতীয় আনেন কেন আপনি? আচ্ছা, যেসব বাঙালি, যেসব বাংলাদেশি বিদেশে আছেন, নাগরিকত্ব রাখতে পারেন নাই, অনেক দেশে ডুয়াল সিটিজেনশিপ, তাদের জন্য কি এই পার্টি কোনো কথা বলবে না? আপনার চিন্তা করতে হবে বাংলাদেশের সকল নাগরিক, সকল লোকের স্বার্থ বা রক্ষা হয় কিনা। যাই হোক, এই এরকম অনেক বৈপরীত্য দেখা যাচ্ছে, এবং তাদের কথায় আমি কোনো পাই না যে তারা লেফটিস্ট না রাইটিস্ট, এবং তাদের কোনো গঠনতন্ত্র নাই। সুতরাং এদেরকে আমি বলতে চাচ্ছি যে এদেরকে আরো সময় দেওয়া উচিত। তারা যেন কনসলিডেট করতে পারে তাদের আদর্শটা কি, তারা কি করতে চায়। এটা একটা পাওয়ারফুল ফোর্স। সারা বাংলাদেশে এই তরুণরা আছেন, এইখানে তাদের একটা তাদের তাদের ফরমেশন নিয়ে প্রশ্ন থাকতে পারে, কিন্তু তাদের দাবিগুলি নিয়ে আপনি কি মনে করেন? দাবিগুলিকে নিয়ে আপত্তি কোথায় কোথায় আছে? যেমন তারা বলছে যে শেখ হাসিনার বিচার আগে হতে হবে, আওয়ামী লীগের না, বিচার এটা হতেই তো হবে, কারণ অযৌক্তিক। আওয়ামী লীগ গত 15 বছর নির্যাতন করেছে, জুলাই আগস্টে হাজারো মানুষকে হত্যা করেছে, এই ধরনের কথা তো আজকে বললো। এবং দ্বিতীয় প্রজাতন্ত্রের ব্যাপারে বলেছে, এবং নতুন বাংলাদেশ গড়তে হলে পুরাতন আহ, সংবিধানকে বাতিল করতে হবে। এই বিষয়গুলি তো আহ, নতুন করে অনেকেই দাবি করছে, এখন তারা চাচ্ছে এগুলির বাস্তবায়ন। এর আগে নির্বাচন হলে সেটি বাস্তবায়িত হবে না, এই হলো তাদের সংশয়। আচ্ছা, তাদের যেমন বলছে যে তাদের বিচার করতে হবে, বিচার তো করা দরকার, কিন্তু এটা ফাঁকা বলি। ফাঁকা বলি কেন? আপনার কোথায় তারা বিচার করতে পারছে, কয়টা লোককে ধরতে পারছে? এই যে আপনার বিভিন্ন ডিস্ট্রিক্টে, বিভিন্ন মফস্বলে যেসব আহ, আহ, যারা রাজনীতি করে, রাজনীতির মাধ্যমে প্রভূত ধন সম্পত্তি করছেন, লুটপাট করছেন, জমি দখল করছে, এখনো তারা জমি দখল করেই আছে। এদেরকে কোনো তাদের বিরুদ্ধে মামলা হয়েছে? কিছু কিছু মামলা হয়েছে। তাদেরকে ধরা হয়েছে? কয়টা চার্জশিট দিচ্ছে? শিবচরে আমার কয়টা চার্জশিট হয়েছে, কয়টা মামলা হয়েছে? তারা বহাল তবিয়েই আছে। আমি আমার উপজেলা থেকে এই উদাহরণ দেই, যেন যেটা আমি জানি। এখানে তাদের এইগুলি ফাঁকা বলি। তাদের কথা হয় অ্যাডমিনিস্ট্রেশন শুনে না, তারা হয়তো বিশ্বাস করে না। আর বিচার না করা পর্যন্ত নির্বাচন হবে না, এটা একটা সম্পূর্ণ অযৌক্তিক দাবি। আর একটা হচ্ছে যে তারা যে চাচ্ছে, সংবিধানকে বাতিল করতে চাচ্ছে। তা আমার একটা প্রশ্ন, তারা প্রায় বলেন যে এই সংবিধান ফ্যাসিবাদের জন্ম দিছে। তা আমি বলি, বাংলাদেশের এই সংবিধানের কোন ধারা আপনারা মনে করেন ফ্যাসিবাদের জন্ম দিচ্ছেন? এটা একটা হাওয়াই বলি তারা বলে, যে কিছু হলেই বলে যে এই সংবিধান দিয়ে হবে না। তা কোন সংবিধান দিয়ে হবে? এই সংবিধানের সব সম্পূর্ণ ধারাগুলি কি ফ্যাসিবাদের জন্ম দেয়, এখন একত্র জন্ম দেয়? যদি তাই হয়, এটা তো অবাস্তব একটা কথা। এখানে যারা এক্সপার্ট আছেন, যে শাহাদির মালিক আছেন, আপনার ডক্টর কামাল হোসেন আছেন, যারা সংবিধান নিয়ে কাজ করেন, তাদের তো এই ধরনের মতবাদ না। তারা বলছেন যেখানে যেখানে প্রয়োজনীয় সংশোধন করা দরকার, সেখানে আপনারা সংশোধন করেন। এ বিষয়ে তো কেউ, আমরা সবাই বলি। এইখানে এই জিনিসটাকে শুরু করছেন ওই যে অনাগরিক এক ব্যক্তি বিদেশ থেকে আইসা এই যে একটা আইডিয়া দিয়ে দিচ্ছে। আর একটা হচ্ছে কেউ কেউ বলেন যে করতে হবে, আপনার দ্বিকক্ষ বিশিষ্ট একটা পার্লামেন্ট করতে হবে। এটাও একটা উদ্ভট কথা। এখানেও এগুলির কোনো জাস্টিফিকেশন নাই, যে চারটা প্রদেশের এসবের কোনোই জাস্টিফিকেশন নাই। আপনার আরেকটা বললেন যে ওই এই এরা ওই সংবিধান ছাড়া আরেকটা যেন কি আহ, দাবি করছে, দ্বিতীয় প্রজাতন্ত্র করবে, আহ, দ্বিতীয় প্রজাতন্ত্র যে এবং করবে। গণপরিষদ ভোট এবং জাতীয় ভোট একসাথেই করতে হবে। গণপরিষদ করবে কেন? এদের তো এখন সবচেয়ে বড় কথা হচ্ছে যে, আমার মনে হয় ফজলুর রহমান সাহেব আর ভালো বলতে পারবেন, এদের এই গণপরিষদ সম্বন্ধে কোনো আইডিয়া নাই। এদের এই সংবিধান সম্বন্ধে কোনো আইডিয়া নাই। আমি বললাম না, যেটা হজবরল হয়েছে, এদেরকে সব দেয়, আপনার পরামর্শ দেয় পিনাকি। যে পিনাকি কায়দা কানুন করে ইনকিলাব জিন্দাবাদ বলে একটা ভারতীয় স্লোগান চাপাইতেছে, ভারতীয় একটা স্লোগান। আই হ্যাভ নাথিং এগেনস্ট ইট, কিন্তু যখন অন্য দেশের একটা স্লোগান আমি কেন করবো? এটা চাপাই দিছে, কায়দা কানুন করে মিসগাইড করছে। ঠিক এইখানে আপনি যে বলতেছে যে আপনার ওই দ্বিতীয় রিপাবলিক, সেকেন্ড রিপাবলিক কেন হবে? তাহলে ফার্স্ট রিপাবলিক কি নাই? বাংলাদেশের যে রিপাবলিক, যে ফার্স্ট রিপাবলিক আছে, তো রিপাবলিক মানে কি? এটা প্রজাতন্ত্র, এখানে সৈন্যবাহিনী আছে, সরকার আছে, এভরিথিং ইজ দেয়ার। তাহলে আপনি এগুলিকে বাদ দিবেন? আপনার প্রথমেই যদি সেকেন্ড রিপাবলিক করতে হয়, আগের রিপাবলিকের যত রকমের ইনফ্রাস্ট্রাকচার আছে, অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটিভ, সেগুলিকে বাদ দিয়ে নতুন ভাবে আপনার গড়ে তুলতে হবে। নতুন ভাবে আপনি গড়ে তুলেন, আমরা তুলছি তো 71-এ আমরা তুলছি। এখানে সেটা করতে গেলে একটা প্রোক্লামেশন লাগবে। প্রোক্লামেশন ইজ দি মোস্ট ইম্পর্টেন্ট ল। ওইটা সংবিধানের উপরে, সে প্রোক্লামেশন কোথায় আপনাদের?
প্রোক্লামেশন তো পরে হয় না, প্রোক্লামেশন আগে রেডি থাকে, তারপরে আপনার বিপ্লব করেন, যেটা আমাদের এই ক্ষেত্রে হয়েছে, বাংলাদেশের ক্ষেত্রে যে প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্স যেটা করা হয়েছে, কইরা তারপরে আপনার এই আপনার সরকার গঠিত হয়েছে। পরে আপনার আমাদের যে এই গণপরিষদ, গণপরিষদ তো পাকিস্তান আমলেই তৈরি হয়েছিল, ওটা তো গণপরিষদ ছিল, ওইটাকেই কম্বাইন করে আপনার যে ন্যাশনাল অ্যাসেম্বলি এবং মেম্বার অফ এমপিরা মিলে যে 443 বা 53 জনের যে গণপরিষদ হয়েছে, তারা 1 বছরের ভিতরে একটা সংবিধান প্রস্তুত করছে। সেটা 1972 সালের 16ই ডিসেম্বরে এই গণপরিষদ অ্যাপ্রুভ করছে। অ্যাপ্রুভ করার পরে ওই সংবিধানের আলোকে, ওই সংবিধানের আওতায় কিন্তু 73 যে নির্বাচনটা হয়েছে মার্চে, ওইটা হয়েছে ওই সংবিধানের আলোকে। এখন তাহলে তারা যদি গণপরিষদ করে, তাহলে তাদের এই সংবিধানকে বাদ দিয়ে দিতে হবে, বাতিল করতে হবে, বলে এক ব্যক্তির হাতে সকল ক্ষমতা 5-10 বছর ঝুলাই দেওয়ার একটা পরিকল্পনা করছে। এই পরিকল্পনা একটা বাংলাদেশের জন্য একটা সর্বনাশা পরিকল্পনা। এই ইয়াংদেরকে বলা দরকার। আমার মনে হয় কি, যারা আপনারা আছেন, আইনজ্ঞ আছেন, তাদেরকে আপনারা ডাকেন যে ভাই, তোমরা রিপাবলিক বলো, সেকেন্ড রিপাবলিক বলতে তোমরা কি বুঝো? সেকেন্ড রিপাবলিক হওয়ার কোন রকমের উপাদান কি আছে? এই রাষ্ট্র ব্যবস্থাকে সম্পূর্ণভাবে ভেঙে গেছে, একেবারে অকার্যকর হয়ে গেছে। সে সোমালিয়ার মতো হয়েছে, বা ফ্রান্সে যে কয়েকটা রিপাবলিক হয়েছে, ফ্রান্সে 5টা রিপাবলিক হয়েছে, কিন্তু সেখানে রাজতন্ত্র আসছে, আবার তাদের নতুন রিপাবলিক হয়েছে, আবার রাজতন্ত্র আসছে, ইত্যাদি ইত্যাদি। এখন কোশ্চেনটা হইলো, ফ্রান্সের 5টা রিপাবলিক ছিল, আমাদের একটাও থাকবে না কেন ভাই? ওরা তো উন্নত জাতি, আমাদেরও একটা থাকতে হবে, কমপক্ষে একটা কিংবা দুইটা। আপনার একটা গণ অভ্যুত্থান হয়েছে, এই গণ অভ্যুত্থানের মাধ্যমে একটা ডিক্টেটরকে আপনি সরাই দিচ্ছেন। আবার যদি একটা গণ অভ্যুত্থান করে আর একটা রিপাবলিক করবেন, এই পাগলামি থেকে দিস নেশন হ্যাজ গান ম্যাড। এইখানে এখানে যারা মুরব্বী আছে, জাতির মুরব্বী যারা সংবিধান নিয়ে কাজ করেন, তাদের উচিত এই ছেলেদেরকে ডাকা, যে তোমরা আসো, আইসা আসলে বুঝো এই বিষয়টা, এবং তারপরে তোমরা তোমরা একটা পাওয়ারফুল ফোর্স, তোমরা দুর্নীতির এগেন্সে নামো। বাংলাদেশের থেকে দুর্নীতি, দুঃশাসন, এই আপনার অনিয়ম, এই যে ভূমি দখল, নদী দখল, খাল দখল, এগুলির বিরুদ্ধে তোমরা সর্বাত্মক অভিযান চালাও। মাও সেতুংয়ের কালচারাল যে রেভলিউশন ছিল, যেটা তোমরা একটা কালচারাল রেভলিউশন করো দুর্নীতির এগেনস্টে, দুঃশাসনের এগেনস্টে। আমাদের এইখানে এই দুর্নীতি কি কমছে? কমে নাই, বাড়ছে। আপনার চাঁদাবাজি কমছে? কমে নাই। এইগুলিকে রাইখা তুমি নির্বাচন করতে পারো না, এগুলিকে শেষ করো, শেষ করে তারপরে একটা শুদ্ধ অভিযান চালাও, পরিশুদ্ধ একটা দেশে তোমরা নির্বাচন করো। সেই নির্বাচনে যারা আসবে আমরা স্যালুট করে তাদেরকে করে নেব, কিন্তু তার আগে তোমরা এইসব হিজিবিজি করো না, আর স্টাডি করো, স্টাডি করো, যাতে ভালো মতো বুঝো কৃষি রিপাবলিক, সংবিধান কি, এগুলো বুঝে টুঝে তারপরে তোমরা জনসমক্ষে আসো। তোমরা নিজেদেরকে এইভাবে হেয় করে ফেলো না। আমি সবাইকে সমানভাবে সুযোগ দিই, আপনারা অবশ্যই সব আমাদের অতিথিদের প্রতি সেই সম্মান রাখবেন, আর আমাদের অতিথিরাও অবশ্যই সেইভাবে সতর্ক থাকবেন ডেফিনেটলি। ইয়ের ফজলুল, আপনাকে দেখা যাচ্ছে না? দাও দাও দেখি, আমাকে দেখা যাবে কেমনে? আমি তো দাও দেখি। হ্যাঁ, শোনা যাচ্ছে, কিন্তু দেখেন স্টিল হয়ে আছে, হ্যাং হয়ে আছে আপনার ছবিটা। দেখা যাচ্ছে? দেখছেন আপনারা? আমি ফজলুল ভাইকে একটু হ্যাং দেখতে পাচ্ছি। আমি ফজলুল ভাইকে একটু হ্যাং দেখতে পাচ্ছি। কোথায় যে যাবো বুঝতেছি না তো। না, আপনার ওই যে আপনি ইয়ে হয়ে আবার ঢুকেন, ভাবি একটু হেল্প করেন প্লিজ। হ্যাঁ, ক্যামেরাটা অন করেন। এই যে এখন ঠিক আছে, এখন ঠিক আছে। হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনি একটু শান্তভাবে একটু ইয়ে করেন ছেলে পেলে গুলো দিয়েন না, এগুলো খুব বেয়াদব, এগুলোকে দিয়েন না। লেভেল বোঝে না, লেভেল ছাড়া দিয়েন না। ঠিক আছে, না ওরা সম্মানিত দর্শক, ডেফিনেটলি সবাই তো এক নয়, সবার প্রশ্ন দর্শক হলে এদের কোনো, এরা সম্মানিত দর্শক না। আচ্ছা ঠিক আছে, বেয়াদব ছেলে পেলে, এদের পূর্বপুরুষ আলবদর ছিল। আচ্ছা, না ঠিক আছে, ঠিক আছে, আমি তো এদের সবাইকে চিনি। আচ্ছা ঠিক আছে, একটু 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 হ্যাভ পেশেন্স প্লিজ ফজলু ভাই। শুনেন, একটা ছেলে যদি বিএনপি কে এই কথাটা বলতে পারে, একটা বালুর ঠাক সরাইতে পারে নাই 15 বছরে, এর চেয়ে বেয়াদব আর কি হইতে পারে? বিএনপির শত শত কর্মী জীবন দিছে, হাজার হাজার কর্মী জেল কাটছে, লাখ লাখ কর্মী মামলা খাইছে, এরপরে বিএনপি কে যদি বলে বালুর ট্রাক সরাইতে পারে না, এর বেয়াদব কমুন আমি কি কমু কোন তো দেখি? সন্ত্রাস করে আসছে। জি, ও তো সন্ত্রাসী।
না, বিএনপিকে একটা দল কিভাবে বলবে কেন? ঠিক আছে, ডেফিনেটলি বিএনপি আসলে ওই ত্যাগ আপনাদের তো স্মরণ করিয়ে দিতে হবে। জি, মনির হোসেন বলুন, প্লিজ। জি, আসসালামু আলাইকুম সাগর ভাই। জি, ওয়ালাইকুম সালাম। আসলে একটা পুরাতন কথা আছে, যেটা হলো যে ইংলিশে, যেখানে সবাই জানে, ফজলু ভাইও জানবে, তারপরে মঞ্জুর স্যারও জানবে, সেটা হলো হিট দ্য আয়রন টিল ইট ইজ। তো আসলে ছাত্ররা তো সে ভুলটা প্রথমেই করে ফেলছে। ওরা যদি 5ই আগস্টের পর পর ওরা এখন যা বলতেছে সেগুলো নিয়ে কথাবার্তা বলতো, তাইলে হয়তো জাতি বা রাজনৈতিক দলগুলার একটা একটা কনসেনসাসে আসতে পারতো। কিন্তু এখন তো অনেক লেট হয়ে গেছে, পানি তো অনেক গড়াইয়া চলে গেছে, স্রোতের পানি আর জায়গা মতো নাই। এখন অনেক কিছুই আমাদের হাতছাড়া হয়ে যাইতেছে এই বিপ্লবের। তো এখন ওরা যদি এই সমস্ত কথা বলে, এগুলো তো আসলে জাতি গ্রহণ করবে না। তো এখন হলো যে ইলেকশনটাই আসলে এখন মেইন আমাদের টার্গেট হওয়া উচিত। কেননা দেশের মধ্যে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন আন্তর্জাতিক ভাবে আমাদের দেশে ষড়যন্ত্রের আমরা একটা আভাস পাইতেছি, যে আমাদের নির্বাচনটা বা আমাদের দেশটাকে আরো ঘোলাটে করা, আমাদের মধ্যে আরো হানাহানি সৃষ্টি করা, এই সমস্ত জিনিসগুলো আমরা একটু মানে আভাস পাইতেছি আর কি। তো এখন আমার মনে হয় ডক্টর ইউনূস সাহেবও জিনিসটা বুঝতেছে ব্যাপারটা। এখন যদি রাজনৈতিক দল চাপ দেয়, আমার মনে হয় ইলেকশনটা হয়ে যাবে, কারণ উনিও খুব একটা ভালো অবস্থায় না। গুরুত্বপূর্ণ মনে করছেন। ধন্যবাদ মিজানুর রহমান। গত কয়েকটা ইন্টারভিউতে ওনার দেখতে পাচ্ছি যে আগের যে স্ক্যাম ছিল, আগের যে মানে ইয়েভাবে মনির হোসেন বুঝতে পেরেছি, মিজানুর রহমান সাহেব। আসসালামু আলাইকুম সাগর, আপনি কি শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, বলুন। আপনার অগণিত দর্শককে আমার সালাম ও শুভেচ্ছা, এবং উপস্থিত যারা আছেন গুণীজন। আমি বিশেষ করে ফজলুর রহমান স্যারের অনেক ভক্ত ছিলাম, এবং আজকে আমি কিছুটা মর্মাহত, কারণ ওনার যে একটা ভাষণ ছিল বেশ কিছুদিন আগের, যে আওয়ামী লীগ একটা অভিশপ্ত রাজনৈতিক দল, ইউটিউবে ভিডিওটা অনেকবার দেখছি আমি। খুব ভালো লাগছিল যে বাস্তবতা উপলব্ধি করছেন উনি, এবং বিস্তারিত সবকিছু আওয়ামী লীগের যে মূল চরিত্রটা তুলে ধরছেন উনি ওই ভিডিওর মাধ্যমে। অনেক অনেক কিছু জানতে পারছে। তা আজকে আমি আমি মানে কল্পনা করতে পারি না ওনার কাছে যে এই ধরনের ভাষা পাবো। আসলে নতুন প্রজন্ম কি চায় আমাদের দেশে, আমাদের যে প্রবীণ রাজনীতিবিদদের কাছ থেকে আমাদের দেশের নতুন প্রজন্ম কি চায়? এবং উনি তো প্রতিবাদ করেছেন যে অভিযোগটি করা হচ্ছে সেটি সঠিক নয়, সে কারণে 16 কোটি 17 কোটি জনগণ জানে এটা মানুষের, নতুন প্রজন্মের মনের কথা। আপনি যত রকমের ধমকাইয়া গালিগালাজ কইরা খারাপ ব্যবহার কইরা যত রকমের আপনি চাপা দিতে চান, আপনার মনের কথা এটা আপনি হয়তো বলতে পারছেন না একজন হোস্ট হিসাবে। বাস্তবতা আমার কথা আছে, আমি একটু বলতে দিন প্লিজ, অনেক অপেক্ষা করে আপনার লাইন ঢুকি। ব্যাপার হচ্ছে এই যে এত শোষণের শিকার হয়ে জনগণ আজকে একটা পর্যায়ে আসছে। আমরা সবাই জানি, হয়তো অনেকেই বলি না, যে আওয়ামী লীগের বর্তমানে পুনর্বাসনের ক্ষেত্রে বা ফলানোর ক্ষেত্রে বা আপনার এই যে এত কিছু ঘুরিমসি করতেছে, অনেক কিছু অনলাইনে ঘুরে বেড়াচ্ছে, ভেসে বেড়াচ্ছে, অনেকের অনেক কথা, এমনকি বিএনপির সবার ব্যাপারে। আওয়ামী লীগের পুনর্বাসনের ক্ষেত্রে কি খালি বিএনপির প্রতি অভিযোগ, আর কারোর প্রতি অভিযোগ নাই? অ্যাকচুয়াল অভিযোগ ওনারা যেহেতু একটা বৃহৎ রাজনৈতিক দল, এটা ওনাদের প্রতি বর্তায় বেশি, এবং নতুন পুরাতন সবার প্রতি অভিযোগ আছে, আস্তে আস্তে সব বের হবে। যাই হোক, এখন আওয়ামী লীগকে পুনর্বাসন আওয়ামী লীগের সবচেয়ে বেশি। এখন কথা হলো যে 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 পথগুলো অবলম্বন করে, যে আইন কানুনের ফাঁকফোকর দেখাইয়া বা যে পন্থায় আওয়ামী লীগ এই যে শোষণ করে গেছে, সেই পথগুলোকে দমন করার একটা রাস্তা বের করতে হবে। আমার মনের কথা হলো যে আমাদের যে বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক দলগুলা যারা আওয়ামী লীগের শোষণের শিকার হয়েছে, অত্যাচারের শিকার হয়েছে, জুলুমের শিকার হয়েছে, সবাই কেন আমরা এক কাতারে না দাঁড়াইয়া আমরা বর্তমান যে সরকার আসছে, যারা শোষণের শিকার হয়েছে তারা কেন একসাথে হতে পারছে? জনাব ইসমাইল শরীফ না হয়ে সরকারকে সহযোগিতা করে আমরা সমঝোতার মাধ্যমে একটা নতুন বাংলাদেশ গড়ার চিন্তা না করে বাংলাদেশে
ইসমাইল শরীফ বলুন, ইসমাইল শরীফ। আমার একটা কথা বলতে সুযোগ দিন। ধন্যবাদ, অনেক লম্বা হয়ে গেছে, প্লিজ প্লিজ, ধন্যবাদ ধন্যবাদ, আমাদের আর দুজন আছে, প্লিজ। জি, ইসমাইল শরীফ বলুন। আসসালামু আলাইকুম সাইফুল ভাই, আমি আমাকে শোনা যাচ্ছে নিশ্চয়? হ্যাঁ, শোনা যাচ্ছে। প্রশ্নটা হচ্ছে সাইফুল ভাই, মানুষ এবং অধিকাংশ মানুষ প্রশ্ন তুলে 15 বছরে বালু ট্রাকটা সরাইতে পারে না, এটা বিএনপির প্রতি একটা কটাক্ষ করে কথাটা বলে। আমি আপনাকে একটা প্রশ্ন করি সাইফুল ভাই, একটা জিনিস যদি তৈরি না হয় তাহলে ওটার বিরুদ্ধে আপনি লড়াই করবেন কিভাবে? আপনার কাছে প্রশ্নটা আমার, যদি ফেসিস তৈরি না হইতো 15 বছরে, তাহলে 3 মাসে কাকে আপনি সরাইতেন? আমার প্রশ্নটা আপনি বুঝতে পারছেন কিনা? ফেসিস কি 3 মাসে তৈরি হয়েছে না 15 বছরে তৈরি হয়েছে? নিশ্চয় 15 বছর লাগছে। একটা জিনিস তৈরি হয়ে সেটার বিরুদ্ধে লড়াই করতে করতেই তো একটা সময় আসে, সেটা লড়াইতে মানুষ বিজয়। তো আজকে যে বিএনপির প্রতি কটাক্ষ করে বলতেছে বালুর ট্রাক সরাইতে পারে নাই, তারা একটা ষড়যন্ত্রে লিপ্ত। আমি মনে করি আজকে এই বর্তমান সরকার, আমার প্রশ্ন না, এটা আমার ডাইরেক্ট মতামত, বর্তমান সরকার আমাদেরকে সংস্কারের নামে যে সময়টা আমাদের অতিবাহিত করতেছে, এটা আমাদের একটা রাজনৈতিক দল কিছু দিতেছে, এটা আমাদের সাথে উপহাস করতেছে। আমি মনে করি এই চক্রান্তের সাথে সরাসরি ডক্টর ইউনূস জড়িত, এই উপদেষ্টা রেজওয়ানা জড়িত। আমি মনে করি যদি এরা সংস্কার করতে না পারে তাহলে এদের কি শাস্তি হবে এবং এদেরকে শাস্তির মুখোমুখি করা যাবে কিনা? ডক্টর ফজলুর রহমান সাহেব, আপনার কাছে আমার প্রশ্নটা, যদি এরা সংস্কারের নামে যদি সংস্কার করতে না তাহলে এদেরকে আনা যাবে কিনা, এরা শাস্তির মাথা পেতে নিবে কিনা? এই প্রশ্ন সাইফুর ভাই আপনার কাছে এবং আমাদের আচ্ছা, ঠিক আছে, মেহমান আছেন তাদের সাদ্দাম জয়নাল, শেষ প্রশ্নকর্তা আজকের জন্য, শেষ প্রশ্নকর্তা। বাকিরা যারা আছেন আপনারা আপনাদের কমেন্ট আমাদের কমেন্ট বক্সে আপনারা লিখতে পারেন এবং অনুষ্ঠানটিকে শেয়ার করবেন প্রিয় দর্শক যদি ভালো লাগে। সাদ্দাম জয়নাল, শেষ প্রশ্নকর্তা, বলুন। আসসালামু আলাইকুম। আসসালাম, বলুন। আমরা ছোট থেকে দেখে আসতেছি যারা ক্ষমতায় আসছে তারা মনে করেন ন্যায় বিচার করে না। যাদের টাকা থাকে বেশি, সম্পদ থাকে বেশি, তাদের পাশেই দাঁড়ায়, ন্যায় বিচার হয় না। এখন আমরা যুব সমাজরা আন্দোলন করছে, আমিও গেছিলাম উত্তরায়, আমার চোখের সামনে 2 জন মারা গেছে। আমরা চাচ্ছি যেটা যে প্রবর্তী যেই সরকারে আসুক ক্ষমতায়, যেন ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়, গরিব ধনী কোনো ভেদাভেদ থাকবে না। কিন্তু এজন্য আমাদের একটা সংস্কারের প্রয়োজন। সংস্কার ছাড়া নির্বাচন হওয়াটা অযৌক্তিক বলে আমি মনে করি। ধন্যবাদ। আগে সংস্কার হবে, শেখ হাসিনার বিচার হবে, তারপরেই মনে করেন নির্বাচন। কারণ না হলে কোনো গণতান্ত্রিক সরকার আসে, এরা তো মনে করেন তখন পক্ষপাতী। এখনই দেখা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যেটা যে বড় বড় নেতা। বুঝতে পেরেছি আপনার এটা বলতে, আপনি মনে করেন যে নির্বাচিত বা রাজনৈতিক সরকার আসতে করতে পারবে না। প্রিয় দর্শক, জি, সবাইকে অনেক ধন্যবাদ। জনাব অ্যাডভোকেট ফজলুর রহমান, অনেকগুলো প্রশ্ন তো আছেই, আপনাকে বলি এই ধরনের, প্লিজ, আমি আসলে আসতে চাই না, আপনি জানেন, কারণ আমি প্রথমেই জানতে চাই কারা থাকবে। এই যে ছেলেটি প্রথম যে কথাটা বলছে, প্রথম কথাটা হলো বেয়াদবি। 15 বছরে বিএনপি একটা ট্রাক সরাইতে পারে নাই। বিএনপি সম্পর্কে আমি বিএনপি সম্পর্কে মানে ফজলু ভাই প্রশ্ন তো করতেই পারে, মানে ডেফিনেটলি এটা বিএনপি প্রতি একটা অভিযোগ। না, এটা তো একটা বিদ্রুপাত্মক কথা। আরেকটা ছেলে বিদ্রুপাত্মক কথা আরেকদিন বলছে, আমাদেরকে চিনেন না, আপনাদের নেত্রীকে আমরা ছাড়াইছি, আপনাদের নেতাকে, ইত্যাদি ইত্যাদি। কথার তো একটা লিমিট থাকবে, তার একটা মানে সভ্যতা ভব্যতা থাকবে। আমার কথাটা হইতেছে বিএনপি কি করে না এই দেশে হাসিনার বিরুদ্ধে 15 বছর? আপনি বলেন, ইলিয়াস আলীর মতো লোকরা হারায় গেছে, কত শত এরা, এই যে মায়ের কান্না, কত শত, তো সব বিএনপির লোক। এই যে আন্দোলনটা, 5ই আগস্টের আন্দোলন, তো বিএনপিরই সবচেয়ে বেশি নেতা কর্মী মারা গেছে। যদিও বিএনপির নেতা কর্মী প্রকাশ্যে, সেটা কৌশলগত কারণে তারা প্রকাশ্যে নেতৃত্ব ফখরুল ইসলাম আলমগীর এসে দাঁড়ায় নাই, কিন্তু নেতৃত্বের সঙ্গে যারা ছিল সমস্ত ছাত্র জনতা, বিএনপি তো তার অধিকাংশ ছিল। শুধু যাত্রাবাড়ি থানাটা মুক্ত করতে গিয়ে বিএনপির 91 জন নেতা কর্মী মারা গেছে, একটা থানা 5ই আগস্ট। এখন বিএনপিকে যদি এই ধরনের বিদ্রুপাত্মকমূলক কথা কেউ বলে, আমাদের নেতা তারেক রহমান সাহেব গত 27
ফেব্রুয়ারি যে মিটিংটা হয়েছে 13 ঘন্টা মিটিং হয়েছে, সেই 13 ঘন্টা মিটিং এর প্রথম কথাটাই কইছে যে ফ্যাসিস্টের বিচার করতে হবে। আমি এখনো বলি শেখ হাসিনা সরকার যারা খুন করছে, হত্যা করছে, মানুষের গত 14 বছরের সমস্ত সম্পদ লুণ্ঠন করছে, তাদের অবশ্যই 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 বিচার হইতে হবে, এইটার মধ্যে কোনো ছাড় নাই। এইটার সঙ্গে নির্বাচনের আর সংবিধান, এই যে আমি সংবিধানটা আনতে গেছিলাম, সংবিধান দেখেন আমার হাতে আছে, 153টা অনুচ্ছেদ আছে। একটা ছেলে যদি এদের মধ্যে মুখস্থ বলতে পারে যে 122 অনুচ্ছেদে কি লেখা আছে, আমি বুঝবো ছেলেরা সংবিধান পড়ে। এই যে সংবিধানটাকে তারা ফেলে দিয়ে সেকেন্ড রিপাবলিক করতে চায়, এটা তো তারা, আমি দেশদ্রোহিতা তাদেরকে বলতে চাই না, আমি বলবো তারা সংবিধানের বিরুদ্ধে কথা বলতেছে। এই কথাটা তারা মানিক মেয়ে তো বলতে পারতো সেকেন্ড রিপাবলিক যদি তারা 5ই আগস্টের পরে বিপ্লবী সরকার করত। এই সংবিধানের অধীনে যে ছেলেটি কথাটা বললো সেকেন্ড রিপাবলিক, এই সংবিধানের অধীনে সে 7 মাস মন্ত্রিত্ব করছে, তার নাম নাহিদ ইসলাম। এখন 7 মাস মন্ত্রিত্ব করার পরে নাহিদ ইসলাম যদি বলে যে এই সংবিধানটাকে ছুঁড়ে ফেলে দিয়ে আমি সেকেন্ড রিপাবলিক আমরা করব, তাহলে কিন্তু সংবিধানের প্রতি উনি অবজ্ঞা এবং সংবিধানকে অস্বীকার করলেন। আর কিন্তু বিচার হওয়া উচিত ছিল, কিন্তু এই যে সেটা হলো। আমার কথাটা খুব বোঝার চেষ্টা করেন আপনি। 2, গণপরিষদ কখন হয়? যিনি আমার সাথে আলোচনায় আছেন উনি আমার চেয়ে অনেক জ্ঞানী মানুষ। গণপরিষদ তখন হয় যখন একটা দেশে কোনো সংবিধান থাকে না, তখন একটা গণপরিষদের। এখন এইসব কথা বলে তারা নির্বাচনকে দীর্ঘায়িত করতেছে। নির্বাচনের সঙ্গে শেখ হাসিনা বা আওয়ামী লীগের বিচারের সম্পর্ক। এখানে আরেকটা বিষয় আসে যে অভ্যুত্থানটা হলো, সে অভ্যুত্থানের যে স্পিরিট এবং অভ্যুত্থানটা তো আসলে সংবিধান মেনে হয়নি। এবার কথার পিঠে কথা, যুক্তি পিঠের যুক্তি তো আছে। তারাও বলছে যে অভ্যুত্থান শেখ হাসিনাকে যেভাবে সরিয়েছেন, এখন আবার প্রেসিডেন্ট রয়ে গেছেন, এগুলি তো আসলে কোনো কিছুই সংবিধান মেনে হচ্ছে না। তারা 7 মাস পরে তারা বিপ্লবী সরকার, তারা একটা বিশেষ সরকারের, তারা নিজেরা, হ্যাঁ তারা একটা বিশেষ সরকার করলেন না কেন? এখন সংবিধানের অধীনে যেহেতু তারা শপথ নিছে, আমার কথাটা খুব শুনেন, তাহলে তো তাদেরকে সংবিধান মানতে হবে, নাকি মানবে না এইগুলো সব সংবিধান? তাহলে তো সংবিধান বিরোধিতা করার অপরাধে তাদের শাস্তি হবে। এখন তো তারা সংবিধানের অধীনে, আর সংবিধানের অধীনে বলেই তো আমরা বলতেছি যে আপনারা ইলেকশন দেন। আমার কথাটা কি আমি ক্লিয়ার করতে পারছি কিনা? আপনি রাইট, এখানেই একটু বুঝবার চেষ্টা করছি। সরকার করতেন আমরা বলতাম না যে এখন ইলেকশন দেন, বা বললেও আমরা অন্যভাবে বলতাম, কিন্তু যেহেতু তারা কনস্টিটিউশনাল গভর্নমেন্ট, ইজ ইট নট? এবং তারা সেই কনস্টিটিউশনাল গভর্নমেন্টটাকে আরো কনফার্ম করার জন্য তারা সুপ্রিম কোর্টের ফুল বেঞ্চের তারা রায় নিছে। কথাটা ঠিক না বেঠিক বলেন? কনস্টিটিউশনাল গভর্নমেন্ট হলে আমি ইলেকশন চাইতে পারবো না যে আপনি একটা অনির্বাচিত সরকার, এতদিন কেন আপনি বসে থাকবেন? আর এইভাবে হাসে হাসে যে লালপুরি লীলপুরীরা কথা বলে মন্ত্রীর নাম নিয়া এবং মানুষকে যে অপমান করে, এটা একটা অদ্ভুত ব্যাপার। এই দেশে তো কিচ্ছু হচ্ছে না। কোনো ওই যে কথা যে এই সরকার থাকলে যদি আইন থাকে, আদালত থাকে, আমি আপনাকে বলি সাগর ভাই, ওই সন্তানেরাও শুনো, এই দেশে এখন কোনো আইন নাই, আদালত নাই। আমি একজন লয়ার এবং সুপ্রিম কোর্টের আমি সিনিয়র অ্যাডভোকেট, আমি বলছি এই দেশে কোনো আইন আদালত নাই, এটা প্রশাসনের নির্দেশে চলে সবকিছু। খুব ক্লিয়ার, যে দেশের আইনমন্ত্রী বলে যে বুঝা শুনিয়া সুপ্রিম কোর্ট হাইকোর্ট আপনারা কাজ করবেন। আমার কথাটা খুব বুঝার চেষ্টা করেন। এই যে বিচারকরা কিন্তু বুঝা শুনিয়া কাজ করবেন, ইচ্ছা করলে সবকিছু করতে পারবেন না। এই কথাটা আপনি শুনছেন কিনা? আইনমন্ত্রী বলছে 3 দিন বলছে কথাটা। এর অর্থ কি? এর অর্থ হলো বিচারকরা বা বিচারপতিরা আইনে লিগ্যাল পয়েন্টে তারা সবকিছু করতে পারবে না, এবং এটা খুব ক্লিয়ার এই দেশে হচ্ছে না। তা কাজে এখনো যে খুব সাংঘাতিক বিচার হচ্ছে, লিগ্যাল বিচার হচ্ছে তাও না। কিন্তু আমি একজন আইনজীবী হয়ে এই কথাটা আমার বলা উচিত না, কিন্তু আজকে আমি বললাম এই কারণে, বাংলাদেশে এখনকার বিচার ব্যবস্থা কিন্তু খুব ভালো না। এখনো কিন্তু প্রশাসনের আদেশেই অনেকটা চলছে বিচার ব্যবস্থা, এবং আগের চেয়ে আপনি সুপ্রিম কোর্টে আসেন,
কে কাকে দিবেন আমার ছেলেদেরকে বলি, আমাদের ওই যে নাগরিক কমিটির দলের ছেলেরা আসুক, সব আসেন সুপ্রিম কোর্টে, 100% আইনজীবীকে জিজ্ঞাসা করেন আগে সুপ্রিম কোর্ট হাইকোর্ট ভালো ছিল না এখন ভালো চলছে, জিজ্ঞাসা করলেই বুঝতে পারবেন কি বলে। কথাটা খুব বুঝলেন আপনারা? কাজে এইসব নিয়ে না, আমার কথাটা হলো যতদিন পর্যন্ত জনগণের প্রতিনিধিদের মাধ্যমে এই দেশে ট্রেনটা লাইনে না উঠবে ততদিন পর্যন্ত এই দেশে এই ক্লাউড, এই কুয়াশা দুয়াশা থেকে যাবে। কাজেই একটা নির্বাচন প্রয়োজন। সেই কারণে আমরা নির্বাচন, এমন না যে এমপি মন্ত্রী হওয়ার জন্য চাই, আমরা নির্বাচনটা চাই এই কারণে যে প্রত্যেক জায়গাতে একটা পিলারের জন্ম হবে, 300 পিলার। সেইখানে তখনকার সময় যে যা ইচ্ছা করতে পারবে না, পিলারকে কেন্দ্র করে একটা শক্তি গড়ে উঠবে, যে শক্তিটা লিগেলি মানুষের পক্ষে দাঁড়াইতে পারবে, কারণ তারা তখন ইলেক্টেড হবে। এখন তো কেউই কোনো এলাকাতে নেতা না, সবাই দাবি করে আমরা সবাই নেতা। কাজে সেই জন্যই দরকার হলো ইলেকশনটা। আমরা সেই ইলেকশনটা, ন্যাশনাল ইলেকশনটা চাচ্ছি। এখন এটা চাইলেই যদি আমাদেরকে এমন ভাবে কথা বলে যে কথাগুলো ধৈর্য ধরার মতো না, সহ্য করার মতো না, এই কথাগুলো শুনে আমরা অভ্যস্ত না। এই গত 6 মাস 7 মাসে আমরা এই আমাদের ইয়াং সন্তানেরা যারা অনেক সাহসিকতার সঙ্গে এই সরকার পতনে আন্দোলনে নেতৃত্ব দিছে, তারা যেভাবে কথা বলে এই কথা ধৈর্য ধরার মতো না। আমরা বলি না অনেক সময় কথা। আজকে আমার প্রথম ওই ছেলেটার কথা, প্রথম কথাটা এই ছেলেটা বললো যে 15 বছরে বিএনপি একটা বালুর ট্রাক সরাইতে পারছে না। এই কারণে আমার রাগটা উঠছে। বিএনপির অন্তত 2000 কর্মী জীবন দিছে, 50,000 কর্মী জেল খাটছে, 50 লাখ কর্মী মামলা খাইয়া পলায় রয়েছে। এখন বিএনপিরে বলে একটা ট্রাক সরাইতে পারছে না। এইসব কথাগুলো তো সাংঘাতিক ভাবে একটা দলকে অপমানজনক কথা। আমি আপনাকে বলি, এই দেশ যদি ঠিক করতে হয় ইলেকশন লাগবে। আমি বলবো ছেলেরা যদি সেই যোগ্যতা থাকে, নিশ্চয়ই তাদের যোগ্যতা আছে, তারা একটা ইলেকশন করে দেখুক তাদের প্রতি মানুষের সমর্থনটা কি। আর তা না হলে বিনা ইলেকশনে যদি মব জাস্টিস করে দেশে খাইতে চায়, যে আমার বিরুদ্ধে করবো তাকে আপত্তিটা যদি একটু, কারণ আপনার এই বিষয়গুলো নিয়ে তো অনেক প্রশ্ন আছে, আমি এই জায়গাটাতে একটু আপনাকে স্পষ্ট হতে বলবো। আপনার আপত্তিটা ছেলেদের ব্যাপারে কোনটা? আপনি 5ই আগস্ট তাদের ভূমিকা নিয়ে বা জুলাই আগস্ট তাদের ভূমিকা নিয়ে কোনো সমস্যা নাই, আপনি মনে করছেন তারা খুবই বীরত্বের কাজ করেছে, এটা আপনি স্বীকার করছেন। এখন বাকি রইল শুধুমাত্র নির্বাচন প্রশ্নে তারা বারবার পেছাচ্ছে বিভিন্ন বাহানা দিয়ে, এই জায়গাতে আপনার যত আপত্তি তাদের ব্যাপারে। না 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 না, তারা আরো 3 বছর ক্ষমতায় থাকতো, 5 বছর থাকতো, কিন্তু তারা সঠিক যে কথাটা, সেই কথাটা বাংলাদেশের মুক্তিযুদ্ধকে মানে না। আমি মুক্তিযুদ্ধ না যারা না মানে, হ্যাঁ মানে না তারা। নাহিদ ইসলাম বলেছে, ফজলুল ভাই, আজকে নাহিদ ইসলাম তো বলেছে, তারা যতই বলুক, তারা 6 মাস বলেন, তারা যতই বলুক তারা মুক্তিযুদ্ধকে মানে না। কিভাবে মুক্তিযুদ্ধকে মানলে বুঝছি, যেহেতু তারা সেকেন্ড রিপাবলিক কথাটা বলছে সেই কারণে বুঝছি। সেকেন্ড রিপাবলিক বলছে কারণে যে বর্তমান জুলাই আগস্টের অভ্যুত্থানের পর এখন তো কার্যত সত্যিকার অর্থে এমন কোন অভ্যুত্থান হয় না এই যে বাংলাদেশের, আমার কথাটা শুনেন আপনি, এমন কোন বিপ্লবী অভ্যুত্থান হলে তাহলে বিপ্লবী সরকার তারা করলো না কেন, বিপ্লবের কর্মসূচি সেটা নিয়ে প্রশ্ন তুলতে পারে, কিন্তু এটা মাথায় রাখতে হবে, এই যে অভ্যুত্থান হয়েছে ফজলুল ভাই, এটা কিন্তু সারা পৃথিবীতে আর কোথাও হয়নি এরকম অভ্যুত্থান। এটা তো না, যে অভ্যুত্থান বাংলাদেশে হয়েছে জুলাই আগস্টে, এত মানুষের রক্তের বিনিময়, জীবনের বিনিময় পৃথিবীর কোন দেশে আমার কাছে মনে হয় না এত স্বল্প সময়ে এত জীবনের বিনিময় কোনো রাজনৈতিক পরিবর্তন হয়েছে। এটাও তো সত্য না? এটা সত্য না। না, এটা সত্য। আমার কাছে মনে হয় দেশকে, দেশের মুক্তিযুদ্ধের জন্য আপনার অনেক দেশে হয়তো লক্ষ লক্ষ মানুষ প্রাণ দিতে পারে, কিন্তু একটা রেজিমকে চেঞ্জ করার জন্য এত স্বল্প সময়ে মাত্র 7 দিনে 2000 মানুষ জীবন দিয়েছে। আমি জানি না, আমি হয়তো ভুল হতে পারি, তবে কোনো অংশ কম নয়। মানেন না আপনি? আপনি অবশ্যই নিশ্চয়ই এটাকে ইয়ে করবেন। না, আপনি যেটা বলছেন, আপনি এই তখন মুক্তিযুদ্ধ বললেন। হ্যাঁ, 30 লাখ মুক্তিযুদ্ধটা বাদে শুধুমাত্র রেজিম চেঞ্জের জন্য মুক্তিযুদ্ধটাকে তারা বাদ দিয়ে দিতে চায় কেন? এই কথাটা আগে বলতে হবে। আপনার কাছে কেন মনে হচ্ছে বাদ দিয়েছে, সেটাই জিজ্ঞাসা করছি। আরে আমার কাছে কেন, সারা দেশ জানে বাদ দিছে, আপনি বলেন আমার কাছে মনে হইতেছে। তারা সেকেন্ড রিপাবলিক বলতেছে, সংবিধানটাকে তারা কবরস্থ করবে, কথাটা বলছে কি বলে নাই? বলেন আপনি। হ্যাঁ, এই সংবিধান কবরে দিয়ে দিব। তারা 72-এর সংবিধানটাকে কবরে দিতে চায়। এই 72-এর সংবিধানটা কিভাবে লেখা হয়েছে?
কারা লেখছে? যারা লেখছে, যে লোকটা ডক্টর কামাল হোসেন কনভেনার ছিল, তার মোহরি হওয়ার যোগ্যতা অনেকের নাই, কিন্তু যারা সংবিধান নিয়ে বেশি বেশি কথা বলে। 309 ঘন্টা সংবিধান নিয়ে আলোচনা হয়েছে, দিনে রাত্রে, 9 মাস, এপ্রিল থেকে 4 নভেম্বর পর্যন্ত। আর এই সংবিধানটাকে আপনি বলতেছেন কবরে পাঠায় দিব। এই কারণে আমি মনে করি তারা রিয়েলি মুক্তিযুদ্ধের যে মুক্তিযুদ্ধ তো এমনি একজনে বলতেই পারে যে মানি, কিন্তু মুক্তিযুদ্ধের যে আদর্শিক ব্যাপার গুলো তাদের মধ্যে সংকীর্ণতা আছে, আমি এটা মনে করি। কাজে আমি তাদের বিরোধিতা করতেছি তারা ক্ষমতায় আছে বলে না। তারা যদি সঠিকভাবে চলতো, সঠিকভাবে চালাইতো, এবং বেয়াদবিটা যদি তারা বাদ দিত, প্রতিদিন বেয়াদবি করে কথা বলে, প্রতিদিন সবাই। আমি এই সন্তানদের তো, আমার ছেলেকে আমি আমার সমস্ত সম্পদ দেয়া দিব, কিন্তু আমার ছেলে আমার সাথে বেয়াদবি করবো, এটা আমি সহ্য করবো না, এটা আমার সহ্যের বাইরে। তারা প্রজারা এদেরকে আগে কথা শিখতে বলেন, কিভাবে কথা বলতে হয় মুরব্বীদের সাথে। খালি একটা জিনিসে জয়লাভ করছে, আমি ফার্স্ট হয়েছি বলি বাবার সাথে বেয়াদবি করুম, বাবা তো মেট্রিক পাস করে নাই। এইটা কিন্তু এই দেশের কালচার না। আমরা কিন্তু প্রাইমারি স্কুলের মাস্টার যে আমারে পড়াইছে সরাই রস্যই দীর্ঘই, তারা দেখলো এখনো চেয়ার থেকে লাফ মারে উঠে যায়, তাকে স্যার ডাকি। কাজে এই কালচার গুলো আছে ভাই। দেশ কালে একটা দেশ না এরকম যে আমি খুব বেটা হয়ে গেছে, আমি এই হয়ে গেছি। আমি একটা কথা বলি আপনাকে, আমার এলাকাতে মুক্তিযুদ্ধের সময় একজন কমান্ডার ছিল। সেই কমান্ডারকে সম্বর্ধনা দেওয়ার জন্য একটা চেয়ার বলছে, আমার সম্বর্ধনা দিলে একটা চেয়ার লাগবে, আর কোনো চেয়ার থাকতে পারবে না, আমি একা বসবো। এই কন্ডিশনে তাকে সম্বর্ধনার ব্যবস্থা করছে। তখন মাঠে গিয়া তার বাপ হাজির হয়েছে যে আমার ছেলে যেত বড় হয়েছে, আগে দেখে আসি। সেই মাঠে যাওয়ার পরে মুক্তিযোদ্ধারা করছে কি, তার বাপকে ধরে নিয়ে ওই চাচা আসেন, তখন মুক্তিযোদ্ধা কমান্ডার যায় নাই, চাচারে নিয়ে দৌড়ে বসাইছে ওই চেয়ারটার মাঝে। এরপরে গেছে কমান্ডার গিয়ে এই চেয়ারে কে বসছে, আপনার বাপ। তখন সে গিয়ে বাপকে গিয়ে বলছে, আপনি আমার পিতা হতে পারেন, কিন্তু আমার চেয়ারে আপনি বসতে পারেন না, কারণ আমি কমান্ডার। এইটা বাংলাদেশের কালচার না। এই জায়গাগুলো আপনাকে রাখতে হবে জিনিসটা। কিন্তু তারা যে যা করতেছে, অনেক ভালো কাম করছে, জীবন দিছে, যৌবন দিছে। আমি তো আগেই বলছি, জীবন কিন্তু শুধু তারা নেতৃত্ব দিছে বলেন। আমরাও কিন্তু ভাইসা আছি না এদেশে, আমরাও কিন্তু 60-61 বছর এই দেশটার জন্য পলিটিক্স করছি, আমরাও কিন্তু যুদ্ধ করছি। আমরা যুদ্ধ করে যেদিন আসছি, হাজার হাজার মানুষ সামনে দেখলে পরে সেলিউট দিত। ওই রাইফেলটা ডিসির কাছে জমা দিয়া ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে সব পলিটিক্যাল সায়েন্সে আবার এমএ পরীক্ষা দিছি। আমরা কিন্তু বলি নাই ক্ষমতার ভাগ দাও আমাদেরকে লাল কার্পেট দাও। ডিসি সাহেবের কাছে সাথে বসে গিয়া আমরা কিন্তু রিলিফের মাল বন্টন করি নাই। এই জিনিসগুলা বুঝতে হবে। আপনারা যেভাবেই বলেন দেখবেন আল্লাহ আমাদেরকে পৃথিবী থেকে নিয়ে যাক। আমরা এটা চাই, আমাদের আর এটা এগুলা দেখার মতন নিয়ে যাক। এই দেশ যেভাবে যে সংবিধান আপনি সব বদলা দিবেন, সংবিধানের একটা আর্টিকেল যদি ছেলেরা না দেখে একটা ছেলে লিখতে পারে আমার সামনে বসে যে লেখ তুই একটা আর্টিকেল লেখ, তাইলে তারে বাপ ডাকবো আমি। সংবিধানটা কবরে ফেলায় দিবেন। কি হয়েছে সংবিধানের, কি দোষ? বলতে হবে যে এই দোষ এই সংবিধানের। একটা দোষ আছে, সেই সময়ে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিল, তাকে বেশি পাওয়ার দেওয়া হয়েছে। বেশি পাওয়ার দেওয়ার কারণে এই সংবিধানটা আস্তে আস্তে প্রধানমন্ত্রী একজন ডিক্টেটর হিসেবে প্রত্যেক সময় যে 1 নম্বর হয়েছে, যে নাম্বার 1 যিনি ছিলেন, সে সব সময় ডিক্টেটর ছিল। সব সময় যখন যে 1 নম্বর ছিল, সে সব সময় ডিক্টেটর ছিল। তার কথার বাইরে কেউ কথা বলতে পারতো না। 16 বার সংশোধন হলো, এই প্রত্যেকটা সরকার এসে 16 বার এই সংবিধানটাকে যে পরিবর্তন করলো নিজেদের প্রয়োজনে, এগুলো কি আপনি সঠিক হয়েছে বলে মনে করেন? তাহলে মানে তাদের ভাষায় যদি সব সংশোধনী সঠিক হয়েছে, আমি এটা মনে, আপনি সংশোধনগুলো দেখেন। হ্যাঁ, কিন্তু তারা 72-এর সংবিধানের বলেন, আমার কথাটা শুনেন। সংবিধান যেটা তত্ত্বাবধায়ক সরকার পর্যন্ত যে সংবিধানটা পরিবর্তন করা, তত্ত্বাবধায়ক সরকার ইন দ্য ইয়ার 1996 30 মার্চ এই পর্যন্ত যে সরকারটা সংবিধানটা পরিবর্তন করা হয়েছে, সমস্ত ভুল ত্রুটি সহ, আমি বললাম সব তো আর কোরআন শরীফ, সংবিধান তো আর কোরআন শরীফ না, এটা তো বদল হবেই।
সবকিছু বলতুটি সহ তত্ত্বাবধায়ক সরকার পর্যন্ত সংবিধান মোটামুটি চলার মতো সঠিক ছিল। এখানে শুধু প্রধানমন্ত্রীর ক্ষমতাটা ছিল এখানে চোখে লাগার মতো। এরপরে যে সংশোধনী রাজনীতির প্রয়োজনে শেখ হাসিনা সহ তত্ত্বাবধায়ক সরকার বাতিল করছে বা অন্যান্য যে জিনিসগুলো করছে, এইগুলা নিশ্চিতভাবে পরিবর্তন করা উচিত, করতেই হবে, এটা আমি না করি না। এবং আরো কিছু সংশোধন থাকলে করতে হবে, কিন্তু একটা অনির্বাচিত সরকার কি করে 4টা প্রদেশ করতে হবে। আমার কথাগুলা খুব বোঝার চেষ্টা করেন আপনি। 4টা প্রদেশ করতে হবে মানে একটা তুগলকি। 4টা প্রদেশের দাবি কিন্তু নতুন দাবি না। ফজলুর রহমান এরশাদও তো প্রাদেশিক সরকার করতে চেয়েছিল, তাদেরও তো এখনো পর্যন্ত সেই দাবিটা আছে। কোনটা? এরশাদেরও তো একই দাবি, তারা এরকম একটা দাবি পর্যন্ত ছিল, দাবি পর্যন্ত, কিন্তু কমিশন করে লেখা হয় নাই। তা না, এটা নতুন দাবি যে ব্যাপারটা তা না, এর আগে বহু আগে এই দাবিটা নিয়ে কিন্তু এটা করতে হবে, এই পরিবর্তনগুলো করতে হবে। এবং প্রথমেই সংবিধানের ভিত্তি যে পিলারের উপরে সংবিধান দ্বারা আছে 3টাই বাদ দিয়ে দিতে হবে কোনো ধরনের কারণ ছাড়া। এই জিনিসগুলো তো একটা অনির্বাচিত সরকার, আপনি যতই বলেন যুক্তিতে আসেন, দেশটা তো জনগণের, জনগণের প্রতিনিধি ছাড়া একটা সংবিধান আপনি কি করে পরিবর্তন করেন? আপনি লেখেই পরিবর্তন হয়ে যাবে। সংবিধানের বাহানা, সংবিধানের রেফারেন্স দিয়ে কিন্তু শেখ হাসিনা গত 15 বছর ক্ষমতা ছিল, এবং আপনারা কোন নির্বাচন আদায় করতে পারেননি, কারণ সংবিধানের দোহাই দেওয়া হয়েছিল, সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার নাই বলা হয়েছিল। আপনারা অসাংবিধানিক ভাবে দাবি করছেন বলেই কিন্তু আপনাদেরকে করে। সুতরাং সংবিধানটাকে টার্গেট করে করে কিন্তু যে কোনো সরকার নিজেদেরকে ক্ষমতায় রাখবার একটা চেষ্টা করে, যেটা আপনি বলেছেন প্রধানমন্ত্রী সবসময় এটা হয়ে আসছে, এটা শুরু থেকে হয়ে আসছে। এই কারণে এই পরিণতি হয়, মৃত্যুর আগে আইদার ইউ ডাই অর ইউ ফ্লাই করতে হয় যারা সংবিধান মানে না তাদের, বাহানা যারা করে। আমি তো বাহানা কথা বলছি না, যারা সংবিধানের নামে মানুষকে অত্যাচার করে তারা কিন্তু আইদার ইউ ফ্লাই অর ইউ ডাই করতে হয়। তা তো গেছে গা, এখন সংবিধানটা পরিবর্তন করবেন আপনি, কবরে ফেলায় দিবেন কেন? এগুলা কি কথা বলেন? কবরে ফেলে দেব? আপনারা কে রাইট দিছে? আপনি ইলেকশন করে এসে কবরে ফেলান, দেখি তো 2/3 মেজরিটি না হয়। এই কারণে আপনি মনে করছেন যে এখন বর্তমান যে ছাত্র নেতারা বা ওই যে তরুণ নেতারা যারা জুলাই আগস্টের নেতৃত্ব দিচ্ছে, তারা মুক্তিযুদ্ধকে বিশ্বাস করে না, এইসব দাবির প্রেক্ষিতে আপনি মনে করছেন, এই তো? এই দাবিগুলির প্রেক্ষিতে আপনি মনে করছেন তারা মুক্তিযুদ্ধকেও বিশ্বাস করে না এবং মুক্তিযুদ্ধের আদর্শকে লালন করে না? মুক্তিযুদ্ধকে আমি তো কইলাম, মুক্তিযুদ্ধের নাম তো তারা বলে, কিন্তু মুক্তিযুদ্ধকে তারা ছোট করতেছে এইসব কথা বইলা, সব কথা। সেকেন্ড রিপাবলিক মানে হলো মুক্তিযুদ্ধের ছোট করা। এখন আমি আপনাদেরকে কিভাবে বুঝাবো? আমি বিতর্ক করতে পারি সারাদিন। 7 রিপাবলিক কেন করবেন আপনি বলেন? কি রাজতন্ত্র আছে এখন? যে এখানে কোনো সংবিধান নাই, রাজতন্ত্র আছে, আমি আর একটা সংবিধান করব, আমার একটা গণপরিষদের নির্বাচন করে একটা সংবিধান করব, আছে এই অবস্থা? নাকি আপনারা সংবিধানের মাধ্যমেই, সংবিধানকে মেনেই আপনারা শপথ নিছেন? আমি এই সংবিধানকে কোরআনে হাত রেখে বলছেন আমি এই সংবিধানের মধ্যে থেকে দেশ পরিচালনা করব। আপনারা বিপ্লবী সরকার করেন না কেন? আপনারা 5ই আগস্টের আগে অন্তত 4টা আগস্টে এটা ঘোষণা দেন নাই কেন যে আমরা যদি জয়লাভ করতে পারি একটা বিপ্লবী সরকার হবে? এটা কোন নাই কেন? দিতেন আপনারা। আমি গেলে যাইতাম, না গেলে না যাইতাম, আরেকজন গেলে যাইতো, না গেলে, কিন্তু আপনারা দিতেন যে আমরা এই কর্মসূচির উপরে আমরা 5ই আগস্টে যদি জয়লাভ করতে পারি আমরা বিপ্লবী সরকার করব এবং সব পরিবর্তন করে দিব। একটা কথাও বলতাম না, কিন্তু আপনাদের তো শুধু একটা স্লোগান ছিল, এক দফা এক দাবি, তুই হাসিনা কবে যাবি? হাসিনাকে সরানোর জন্য আজরাইল আসুক, সেইটা তো আমি ফজলুর রহমান আপনার সাথে কতবার টক শোতে বলছি, আপনি বলেন সবাই চাইছে হাসিনা স্বরূপ, কিন্তু আপনারা যে এক দফা কইয়া এখন এত কথা বলতেছেন, আপনারা সেই কথাগুলো যদি আপনারা বাস্তবায়ন করতে চান তাহলে ইলেকশনে আইসা আপনারা ভোটে দেখান জনগণ কতটুকু আপনাদেরকে সমর্থন করে। আর তা না হলে আপনারা জোর করে ফেলতে পারেন, করেন। জি, কয়েকটা চ্যালেঞ্জ আমি আজকে আপনার কাছ থেকে পেয়েছি। একটি হলো যে যদি এই ছাত্ররা যারা সংবিধানকে কবরস্থ করবে বলছে, তারা যদি সংবিধানের কোনো একটা ধারা, কোনো একটা মুখস্থ বলতে পারে, তাহলে আপনি তাদের যে কোনো বিষয়কে মেনে নেবেন। এবং বিশেষ করে আপনি মনে করেন যে তারা
নির্বাচনে আসুক, এতে কোনো আপত্তি নাই, একটা নির্বাচন হোক, নির্বাচনেই প্রমাণ হোক কে শক্তিশালী কে। এই কয়েকটা বিষয়কে খুব আমার কাছে মনে হয় না, ধরতে পেরে। আমার কথাটা, আপনি প্রথম কথাটা ভুল বুঝছেন। হুম, এটা আবার কথা হবে। আমার কথাটা হলো একটা আর্টিকেল তারা পড়ে আমাকে বুঝাইতে হবে সেটাই এটা সেটাই, বাংলাদেশের হ্যাঁ, মানুষের একটা বিরুদ্ধে article। বিরুদ্ধে আমি তো বলছি প্রধানমন্ত্রীর ক্ষমতা ইত্যাদি ইত্যাদি, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার ভাগ হবে ইত্যাদিতে আরো অনেকগুলা চেঞ্জ হইতে পারে, কিন্তু সংবিধানে এমন কোন ধারাটা লেখা আছে এটা আমাকে বুঝাইতে হবে, কি কথা লেখা আছে যেটা রাইট বাংলাদেশের মানুষের বিপক্ষে, এটা মেনে নিব। রাইট রাইট, মানে আপনি সংবিধানটাকে বাতিল করবার জন্য যে কবরস্থ করবার মতো এমন কোন পয়েন্ট এটা আছে কিনা হ্যাঁ, যেটা তাহলে বাইর করো যে এই পয়েন্ট, বের এই করে। পয়েন্টের কারণে আমরা খবরস্থ করতে চাই, বলো আমাকে জি যে এইটা এইটা আছে এখানে। জি, জনাব জনাব ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী, জি, মোটামুটি আমরা আজকের এই অনুষ্ঠানে বেশ সবকিছু নিয়েই সংবিধান, নির্বাচন এবং গণপরিষদ সবকিছু তুলে আনতে পেরেছে। আমার কাছে মনে হয় সবার প্রশ্নের জবাব আমরা ইতিমধ্যে পেয়ে গেছি। জনাব ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী, আপনার কাছে শুনতে চাই। আমি সব শুনছিলাম ফজলুর রহমান সাহেবের বক্তব্য, সেখানে একটু অ্যাড করি যে উনি বলছেন যে 15th অ্যামেন্ডমেন্ট, অর্থাৎ যেখানে 13th অ্যামেন্ডমেন্টকে বাতিল করে দেওয়া হয়েছে, 15th অ্যামেন্ডমেন্ট পর্যন্ত সব ঠিক আছে। আসলে আমার দৃষ্টিতে ঠিক নাই। এই কারণে, যেমন ধরুন যে সেকেন্ড সংসদে 5th অ্যামেন্ডমেন্ট প্রমালগেটেড হয়েছিল, 5th অ্যামেন্ডমেন্ট অ্যাডপ্ট করা হয়েছিল। 5th অ্যামেন্ডমেন্টে প্রথমে ছিল প্রেসিডেন্সিয়াল অর্ডার, পরে সেটাকে সংসদে করা হয়েছে। 5th অ্যামেন্ডমেন্টে দেওয়া হয়েছিল যে নারী, শিশু এবং আহ, পুরুষ এদেরকে হত্যা করলে, আমি বঙ্গবন্ধুর 15ই আগস্টের হত্যাকাণ্ডের কথা বলছি, যে তার কোনো বিচার করা যাবে না। বাংলাদেশের কোর্টে কোন রকমের আহ, করতে পারবে না। এটা হিউম্যান রাইটস এর ভায়োলেশন, জেনেভা কনভেনশনের ভায়োলেশন, যে একজনকে হত্যা করা হইলো তার জন্য কোনো বিচার করা যাবে না। সেটাই কিন্তু এই সংবিধানের মধ্যে ছিল এক সময়, তো পরে এটা আদালতের রায় বাতিল হয়ে গেছে। সুতরাং সব ঠিক ছিল না। আরেকটা বিষয়, ছাত্রদের বিষয়, যেটা ফজলুর রহমান সাহেব খুব একটা শক্ত অবস্থানে আছেন। আমি সেরকম শক্ত অবস্থানে নাই কেন, আমি এই ছাত্রদের কথা ফলো করে আমি দেখছি যে এই যে, যেমন ধরেন এই কথাটা, চ্যালেঞ্জটা, যে তারা কিন্তু কেউ ওই সংবিধানটা ওইভাবে পড়ে দেখেন নাই, শুধু 70 ধারাটা বলেন, মাঝে মাঝে মধ্যে বলেন। যে এইখানে আমারও প্রশ্ন তাদের কাছে, অনেকের কাছে আমি করছি, যে কোন কোন ধারাগুলি ফ্যাসিবাদের জন্ম দেয়, একটু দেখাও তোমরা, তাহলে সেই ধারাগুলি আমরা বাদ দিয়ে দেওয়ার জন্য আমরা বলি। এটা হলো কথা, অর্থাৎ সেখানে একটা আন্ডারস্ট্যান্ডিং এর, নলেজের যে অভাব আছে, অভাব আছে বলেই কিন্তু তারা এই সেকেন্ড রিপাবলিক বলে, এই যে তারা বলে যে আপনার সংবিধানকে বাতিল করে নতুন করতে হবে। এরা এই শিশু, এরা তো বলতে গেলে সংবিধানের কাছে শিশু, তাদের কোনো সেরকম জ্ঞান থাকার কথা না, তারা কেবল ইউনিভার্সিটি থেকে বাইরে হয়েছে। কিন্তু এদের পেছনে যারা আছে তাদের কথা আপনি বলেন না কেন? এই যে সংবিধান বাতিল করার কথা প্রথমে মাথায় ঢুকেছে কে? মাথায় ঢুকেছে তো আলী রিয়াজ। সে সংবিধান বিশেষজ্ঞ না, এদেশের নাগরিকও না, সে একটা ভোটও দিতে পারবে না। সে কিন্তু এই কথাটা চালু করছে। চালু কইরা, যে কেন চালু করছে, সেই উদ্দেশ্য হলো যে 5 বছর 10 বছর ঝুলাই দেওয়া। কারণ আপনি যখনই একটা গণপরিষদ করবেন, গণপরিষদ করার কথা তো ওই সংবিধানের ভিতরে লিপিবদ্ধ করা নাই। আপনি একটা সংবিধানের মধ্যে থাইকা সেইটাকে বাতিল করার কইরা আর একটা সংবিধান করবেন, এটা তো নাই। আমরা তো সাধারণ ব্যক্তিটা বুঝি। অর্থাৎ তাহলে এটাকে বাতিল করে দিতে হবে। বাতিল করে দিলে নতুন করে সংবিধান তৈরি করতে নেপালে লাগছে কত বছর? 9 বছর। ইন্ডিয়াতে লাগছে 5 বছর, 4 বছর। আপনার পাকিস্তানে লাগছে 12-13 বছর। দুইবার সেই কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি বাতিল হইতে হয়েছে, 3বার চেঞ্জ হয়েছে। বাংলাদেশে যদি আপনার এই পার্লামেন্টের মধ্যে ঢুকে যায়, বাংলাদেশ কিন্তু ঝুলে যাবে। এই জিনিসগুলি কিন্তু তাদেরকে, এই যে আলী রিয়াজ সাহেব তার সাথে একদল জুটছে, তাদেরকে বলা উচিত ছিল। এই ছাত্রদেরকে, এই ছাত্রদেরকে যে তাদের মাথাটা নষ্ট করছে, যে সেকেন্ড রিপাবলিক, এগুলো শুনতে ভারী কি কথা, যে বিপ্লব করে ফেলছি, এগুলি কথা না। কথাটা হচ্ছে বাংলাদেশে একটা নতুন যাত্রা শুরু করার সম্ভাবনা ছিল, এই ছাত্ররাই করছিল। যে তারা একটা ডিক্টেটরকে খেদাইয়া, সেখানে যত রকমের দুর্নীতি, অনিয়ম, অবিচার,
এই যে দখল করছে দখলদার, এদেরকে সবাইকে একটা শুদ্ধি অভিযান করে একটা আপনার কালচারাল ক্যাম্পেইনের মতো কালচারাল যে রেভলিউশন ছিল মাও সেতুং এর, ওই ধরনের একটা রেভলিউশনের দরকার ছিল। এরা কিন্তু ওই কথাটাই মনের মধ্যে আসে, কিন্তু হয়তো তারা গুছায় বলতে পারতেছে না। তাদেরকে আমি মনে করি কি, তাদেরকে গাইডেন্স দেওয়া দরকার। এই শক্তি, এই যে তরুণ শক্তি, বিশাল শক্তি, এই শক্তিকে আমরা শুধুমাত্র সমালোচনা করেই করি না। আমি কিন্তু সবসময় বলি যে তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ যে আজকে আপনার তারা যে একটা ডিক্টেটরকে সরাইতে পারছে, না সরাইতে পারতো তাহলে কিন্তু আজকে তো হতো না। আরেকটা বিষয় করি যে আজকে তো একটা দুঃখজনক ঘটনা হয়ে গেল বালুর ট্রাক নিয়ে, যে আমি তো এই প্রথম না, আমি কিন্তু আরো অনেক জায়গায় শুনছি একটা বালুর ট্রাক সরাইতে পারেন নাই, একটা বালুর ট্রাক সরাইতে, এটা একটা বিদ্রুপাত্মক কথা। এটা যাই হোক, এই তরুণ যে দর্শক সে হয়তো আহ ওইটা বলছে, বিদ্রুপাত্মক বলছে কিনা জানি না, কিন্তু বহু জায়গায় এই কথাটা আসে। আমার একটা প্রশ্ন ফজলুর রহমান সাহেবের কাছে, এই বালুর ট্রাক কার? এই বালুর ট্রাক যে ওখানে রাখছে, তো আসল হোতা কে? এখানে যে মামলাটা করছে আপনার আপনার যে যুবলীগের না যুব দলের আহ, নেতা, ছাত্র দলের নেতা ছিলেন, উনি করছেন মামলাটা, উনি যে আসামি দিছেন আসল লোককে কি দিতে পারছে কিনা? এই ট্রাক এর মালিক কে ছিল? এই ট্রাক কে আইনে দিছে? কার প্ররোচনায় আসছে? তাদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে মামলা হয় নাই, সেগুলো আসবে কাহিনী। শুধু এইটুকুই বলি যে আমরা অনেক সময় খুব ক্ষিপ্ত হই বা করি, আপনি কি মনে আসল করেন সে সেই যায় নাই। ট্রাকের সরাতে পেরেছে কিনা এই প্রশ্ন তো সে আগের কথা, কিন্তু এখন সে এই ট্রাক যারা রেখেছিল তাদের বিরুদ্ধে কি যথাযথ ব্যবস্থা নিতে পারছে কিনা না, পরিবর্তিত যথাযথত যে সময়। মামলা করা হয়েছে তাতে আসল আসামিরা আসে নাই, আমি সেটা ডিসক্লোজ করতেছি না, কারণ এটা নিয়ে একটা তদন্ত চলতেছে। আমি সেটাকে যদি করি একটা পত্রিকার পক্ষ থেকে গভীরভাবে তদন্ত করা হচ্ছে, সুতরাং আমি যদি ডিসক্লোজ করি, আমি জানি ডিসক্লোজ করি, সেটা এই হবে, ঠিক হবে না, তাদের প্রতি অন্যায় করা হবে। নাকি এখানে আপনি জানা জানেন দরকার, জানেন যেহেতু একটু বলেই দিন, মানে যারা প্রকৃত ট্রাক রেখেছে তাদের বিরুদ্ধে মামলা দেয়নি, তাহলে মামলা কার বিরুদ্ধে দিয়েছে এবং তার বিরুদ্ধে কেন দেয়নি? তারা কি মামলা শক্তিশালী? দিছে সে মামলা দিছে সে মামলা দেওয়া হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে, 113-14 জনের বিরুদ্ধে দেওয়া হয়েছে, ওসির বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে তৎকালীন, তাকে বলে গ্রেপ্তারও করা হয়েছে। কিন্তু এই ট্রাক যে এই যে ট্রাক যে আহ, যে যার ট্রাক, যার ভাড়া করা ট্রাক, সেই ব্যক্তির নামে মামলা হয়নি, বুঝলেন? যে সেখানে সব সাক্ষী তদন্ত হচ্ছে, এটা হোক। এখন আমি এটাকে ডিসক্লোজ করাটা আমার জন্য ঠিক আচ্ছা, হচ্ছে, সাসপেন্সে তো থাকুক, আমরা আরেক সময় বলবো। সেজন্য আমি আচ্ছা, ফজলুর রহমান তার মানে সাহেবকে এখানে বলতেছি আপনি যে বলতে যাচ্ছেন বিএনপির এখানে একটা ব্যর্থতা রয়েছে। এখানে ডেফিনেটলি ব্যর্থতা আছে। 2015 সালে তার অফিসের সামনে তো ট্রাক রাখছে, এই শুধু প্রথমবার না, 2015 সালেও তো ট্রাক রাখছে। এখন যে যে ট্রাকওয়ালা ট্রাক রাখছে তার নামে মামলা করলে সে ট্রাক রাখতো না। যে লোক এই ট্রাক এনে দিছে তার বিরুদ্ধে মামলা হলে ফিউচারে কি কেউ এরকম রাখতে পারবে না। আসল কথা হচ্ছে কি, আমরা ঢালাও মামলা করি। আসল হোতা যারা, যে হোতাদের নামে যখন আসবে খবর, বা তখন যদি সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া হয়, তাহলে আপনি দেখবেন যে যে ট্রাকওয়ালা দিয়ে আসছে সে তো দিতে পারে না। যে ট্রাকওয়ালাকে বলা হয়েছে তুমি 3টে ট্রাকে বালু আর 2টা ট্রাক খালি এই যে দিয়ে আসছে, এখন যে দিয়ে বললেই তো হবে না যে আমার বাসার সামনে দিয়ে যাবা, তুমি তাকে ধরা হলো না কেন? তাকে বাইর করা হলো না কেন? কেন এটা বাইর করার জন্য এত বছর কেটে গেল? যদি হয়তো তখনও মামলা দিলে কিন্তু দেখা যেত। আচ্ছা, এনিওয়ে, আমি এই জিনিসটাকে এইখানেই করতে চাই যে এটা সাসপেন্সেই থাকুক। আহ, দেখা যাক, হয়তো ভবিষ্যতে কয়েকদিনের ভিতরে আপনারা আহ, জানতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে যে আমি মনে করি কি যে আমাদের সামনে একটা বিশাল ভবিষ্যৎ আছে, যে ভবিষ্যৎটা উন্মোচন করছে এই ছাত্র সমাজ। আমি শুধু ছাত্র বলবো না, তরুণ গার্মেন্টস এর তরুণ কর্মী, আপনার যারা রিক্সা চালায়, তরুণ রিক্সা চালক, এই যে তরুণরা যে একটা সম্ভাবনার সৃষ্টি করছে, সেই সম্ভাবনাটাকে আমরা পুরোপুরি ইউটিলাইজ করতে চাই। বাংলাদেশকে আমরা চাই এমন একটা রাষ্ট্র হোক যেখানে ঠিক। একজন ব্যবসায়ী চাঁদা মুক্ত অবস্থায় যেন ব্যবসা করতে পারে, একজন নারী শ্রমিক যেন রাত্রি 9টা 10টা 12টার সময় সে আপনি নির্ভয়ে চলাফেরা করতে পারে, এখানে যেন দুর্নীতি না থাকে, যে ভালো রেজাল্টের উপর ভিত্তি করে মেধাভিত্তিকই যেন হতে পারে। কিন্তু সেই আশা আমি দেখতেছি না কেন? এদেরকে যারা গাইড করে, যে অ্যাডভাইজারি মানে প্যানেল আছে, তাদের ভিতরে সেইটা নাই। তাদের ভিতরে ফজলুর রহমান সাহেব যেটা বলছেন যে তারা কায়দা কানুন করে
অনেক বছর থাকতে চায়, থাকো, তোমরা থাকো, কিন্তু বাংলাদেশটাকে তোমরা দুর্নীতিমুক্ত করো না কেন? এখন অ্যাডভাইজারদের বিরুদ্ধে ওপেন দুর্নীতির খবর আসতেছে। এই যে আপনার মোস্তফা সারোয়ার ফারুকী, সে ফারুকী নাকি শিল্পকলা একাডেমির যে ডিজি, সে রিজাইন করছে, তার কাছে টাকা চাইছে কোন রকমের লিখিত নোট কিংবা চিঠি ছাড়া, অর্থাৎ সে উৎকোচ চাইছে। এখন এটা তো একটা ক্লিয়ার ভায়োলেশন, ক্লিয়ার আপনি দুর্নীতির কেস হয়ে রয়েছে। দুদককে কি বলা হয়েছে যে তুমি এটাকে ইনভেস্টিগেট করো, ফোন কল দেখো? এই লোক যদি বলে যে মুখে মুখে টাকা নেওয়া যায়, তাহলে ইমিডিয়েটলি বাদ দিয়ে দেওয়া উচিত। সে কোনো আইন কানুনই জানে না, সরকারি কোনো কর্মকাণ্ড সম্বন্ধে তার ধারণা নাই। আর যদি ধারণা থেকে থাকে, সে ডেফিনেটলি একজন চোর প্রকৃতির লোক। এরা সম্পদের হিসেব দিছে। আমি নাহিদ ইসলামকে ধন্যবাদ দেই, তরুণ একজন অ্যাডভাইজার। সে জব ছেড়ে গেছে, যাওয়ার পরের দিনই সে কিন্তু বলছে, তার হিসাব দিয়ে দিছে। এটা একটা একটা উদাহরণ সে সৃষ্টি করছে। এই উদাহরণটা অন্য বয়োবৃদ্ধ অ্যাডভাইজাররা বলে না কেন, মানে ফলো করে না কেন? না, আমরা বিষয়ে আমরা কথা বলবো অবশ্যই, সেগুলো নিয়েও আমরা তিনবার ডেট গেছে, 16 তারিখে, 16 ফেব্রুয়ারি লাস্ট থার্ড ডেট গেছে। তারা হিসাব দিবে না কত টাকা তারা এই করছে। আমি তাদেরকে দুর্নীতিবাজ মনে করি যতক্ষণ না পর্যন্ত তারা তাদের সম্পত্তির হিসাব, আয় ব্যয়ের হিসাব পাবলিকলি প্রকাশ করে। এটা ডিমান্ড, কারণ আমরা আবারও সেই পর্যায়ে যেতে চাই না। শেখ হাসিনার আমলে যে দুর্নীতি হয়েছে, দুঃশাসন ছিল, সেটা ফিরে যাইতেছে না, নেভার এগেইন, নেভার এগেইন। জি, ফজলুর রহমান আপনার কাছে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছে। ট্রাক নিয়ে যেহেতু কথা এসছে, এই ট্রাকের যারা রেখেছে, এর আগেও ট্রাকের কাহিনীর বিষয়গুলিতে বিএনপি কখনো যথাযথ ব্যবস্থা নেয়নি, এখনো এই পরিবর্তিত সময় নেওয়া হয়নি। এবং এখানেও একটা দুর্নীতির বিষয় যে যারা অপরাধী তাদেরকে বাদ দিয়ে অন্যদেরকে করা হয়েছে, এক। আর দুই হলো, সবচেয়ে বড় অভিযোগ যেটা বিএনপির বিরুদ্ধে, এটা হলো বর্তমানে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, বিভিন্ন জায়গায় দেখা দখলবাজি, এরপর দেখা যাচ্ছে যে নিজেদের দলের মধ্যে যে সংস্কার করা, এবং বিশেষ করে সবচেয়ে বড় যে অভিযোগ সেটা হলো যে আওয়ামী লীগের যারা চিহ্নিত, আওয়ামী লীগের ভালো মানুষ অনেক আছে, আমি মনে করি যে 90% আওয়ামী লীগের ভালো মানুষ আছে, কি যে 10% এটা বিশাল একটা অংশ, যে 10% এই জুলাই আগস্ট থেকে শুরু করে বিগত আমলে বহু অপরাধের সাথে যুক্ত ছিল, যাদেরকে নিয়ে পাশাপাশি বসে এখন রাজনীতি করছে বিএনপি। এই ধরনের একটা বড় অভিযোগ রয়েছে ছাত্রদের পক্ষ থেকে, মানুষের পক্ষ থেকে। এগুলির ব্যাপারে আপনার অবস্থান কি? আপনি কি বলবেন? এগুলো অস্বীকার করার কোন সুযোগ আছে? তাহলে পরিবর্তনটা কোথায়? আমি স্বীকারটা পরে বিএনপির উপরে যে চাঁদাবাজি, একটা লাইট জ্বলছে, লাইটটা যদি একটু বন্ধ করে দিতে পারেন, কারণ আপনার রিফ্লেকশনটা আসছে কাইন্ডলি। দিচ্ছি। বিএনপির উপরে যে চাঁদাবাজির যে ওটা আসছে, এটা আমি একটা কথায় বলি সব সময়। বিএনপির একটা কর্মী 5 বছর জেল কাটছে, ডান্ডাবেরি পায়ে নিয়ে বাপের জানাজা পড়তে গেছে, নিঃস্ব হয়ে গেছে। সেই ছেলেটা গিয়া যদি মনে করেন, আমার কিশোরগঞ্জেই বললাম, অন্য জায়গায় বললাম না, গিয়া দেখতেছে বাচ্চার পেটে ভাত নাই, স্ত্রীর পরনে একটা শাড়ি নাই, কোনো বন্ধুর কাছ থেকে অথবা কোনো লোকের কাছ থেকে যদি 10,000 টাকা নিয়ে থাকে, এটা অন্যায় ঠিকই। এটা কত বড় অন্যায়! যারা ব্যাংক যারা দখল করছে তাদের তুলনায় এটা কত বড় অন্যায়। যারা 13,000 কোটি টাকার সম্পদ দখল করে ফেলছে রাজশাহীতে, এটার তুলনায় 13,000 টাকা কত বড় অন্যায়। আপনারা খালি বিএনপি কে দেখতেছেন, বিএনপি তো একটা বাস্ট দল, এটা একটা প্ল্যাটফর্ম, কোটি কোটি ছেলে আছে, 10টা ছেলে 15টা ছেলে ডিস্টার্ব করতে পারে। আমরা তো চেষ্টাও করতেছি, তাদেরকে বাদও দিতেছি, তাদের বিরুদ্ধে ব্যবস্থাও নিতেছি। এত যদি বিএনপি দোষী হয়, সেই বিএনপি তো ইলেকশনটা চাচ্ছে, তাইলে যারা সৎ মানুষ আছে তারা আসবে, যারা আইনে আল্লাহর আইন চায়, সৎ মানুষের শাসন চায়, তারা তো তাদেরকে মানুষ গ্রহণ করবে, বিএনপি কে বাদ দিবে। তাহলে ইলেকশনটা দেন না কেন? আর ওই যে ট্রাকের ব্যাপারে মামলা, 25শে জানুয়ারি 2025 সন আমার সঙ্গে আইনমন্ত্রী জনাব আসিফ নজরুলের দেখা হয়েছিল এক জায়গায়, কোন একটা অনুষ্ঠানে। আমি তাকে বলছিলাম, আপনাদের প্রধান অপরাধ হলো আপনারা মিথ্যা মামলা করতেছে যারা, তাদেরকে আপনারা বাধাও দেন না, আর মিথ্যা মামলা করলে আপনারা তার প্রতিকারও করেন না। মিথ্যা মামলাটা হলো এখন বাংলাদেশের সবচেয়ে বড় ইনকাম সোর্স, সেটা বিএনপি করে না। বিএনপির মামলাও এখন কেউ নেয় না কোনো থানায়। এখন মামলাগুলো করে মূলত কেন্দ্রের থেকে কিছু টিকিট দিয়ে দেয়, তাদের নাম হলো সমন্বয়ক, জেলা এবং থানায়। এবং এই সমন্বয়কদের ভয়ে ওসি, এসপি, ডিসিরা অস্থির থাকে। এরা
173 জনের নামে মামলা করে, 50 জন দেয় বড় লোক যারা কোনোদিন রাজনীতি করে না। মামলাটা দিয়েই বলে 5 লক্ষ টাকা দিলে পরে এফআইআর থেকে নামটা কাটিয়ে দেবো। ইটস এ ভেরি বিগ বিজনেস নাও। এইটা হলো ক্রিমিনালদের সবচেয়ে বড় বিজনেস বাংলাদেশে এখন, এই মিথ্যা মামলা। এটা বিএনপি করে না, এটা এই সরকারের প্রশ্রয় আছে, এবং সরকারের প্রশ্রয় বেশিরভাগ মামলা করে এখন ওই যে সমন্বয়ক বা ওই যে ছাত্র আন্দোলনের ছেলেরা করে। আপনি খোঁজ নিয়ে দেখেন, আমি তো আমার জোনের কথা আমি বলতে পারবো, টোটাল জোনে আমি বলতে পারবো বেশিরভাগ মামলা করছে। এখন যারা করতেছে বিএনপির একটা লোকও মামলা করে না, মামলা করে এখন ওই সমন্বয়করা অথবা ছাত্ররা, সেটা ছাত্র দল না, এরা মামলা করে। মামলা যে এখন শুরু হয়েছে, এই মামলায় তো বিচার হবে না ভাই। কারণ মামলা, মিথ্যা মামলা যখন আপনি সাজালেন তখনই আপনি ধরে নিলেন এটা আপনি নিজের ইন্টারেস্টে করছেন, এটা অপরাধীকে শাস্তি দেওয়ার জন্য আপনি করেন নাই। এই মামলাগুলো হচ্ছে, আমি এখন মনে করি এইসব মামলা বন্ধ করা উচিত, অথবা মামলা দিলে পরে কেন্দ্র থেকে একটা সিদ্ধান্ত দেওয়া উচিত মিনিমাম পুলিশকে, যে তোমরা ইনভেস্টিগেশনের আগে কোনো কারো বিরুদ্ধে কোনো এফআইআর করবে না। এই ইনভেস্টিগেশনের দায়িত্ব নেওয়া পুলিশ যদি দেখে ইয়েস একটা লোক দোষী, অবশ্যই তার নামে মামলা হবে। কিন্তু নির্দোষ লোক যাতে মামলায় পড়িয়া হেনস্থা, কিরকম হেনস্থা আপনি শুনবেন। আমি আপনাকে বলি, একটা মামলা যে লোকটার নামে এফআইআর আছে কিন্তু তার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, শুধু এফআইআর নামটা আছে 203 নম্বর নাম, মনে করেন একজন লোক, সেই লোকটা হাইকোর্ট পর্যন্ত আসলো, লোয়ার কোর্টে বেল নাই, জজ কোর্টে বেল নাই, হাইকোর্টে আসলো, হাইকোর্ট দয়া করে বেল দিল। বেল দেওয়ার সঙ্গে সঙ্গে সরকার চেম্বার জজে যাবে। আমি কথাটা কয়ে দেই, শুনেন, এটা বাংলাদেশে কেউ বলবো না, আমি আমার আইনের ব্যবসার রিস্ক নিয়ে কথাটা বলছি। চেম্বার জজে গেলে পরে 5ই আগস্ট কেন্দ্রিক যে কোনো মামলা 4-5 বছরের মধ্যে গেলে পরে স্টে, হাইকোর্টের মামলাটা স্টে করে দিবে। স্টে করে 6 মাসে, 3 মাস থেকে 4 মাসের মধ্যে শুনানি হবে। শুনানি করিয়া আবার ফুল বেঞ্চ এটা হাইকোর্টে পাঠাবে। আমি কিন্তু কথাটা খুব সুস্পষ্ট বলছি, চিফ জাস্টিসের নেতৃত্বে ফুল বেঞ্চ বেল দিবে না, না দিয়ে আবার হাইকোর্টকে বলবে তুমি যে রুল দিছো সেই রুলের অনুযায়ী তুমি আবার শুনো, শূন্য যদি বেল দাও অথবা বেল ক্যান্সেল করো। সেই হাইকোর্ট আবার রুল শুনবে, শুইনা বেল দিবে, দেওয়ার পরে আবার সরকার আসবে, চেম্বার জজ এটা আজকে আমি করে আসছি, চেম্বার যদি আসতে আবার স্টে হবে, এটা আবার ফুল বেঞ্চে যাবে। এই যে অবস্থাটা, এই অবস্থাটা হলো একটা লোকের নাম যদি মিথ্যা ভাবে, আমি আপনাকে বলি বিএনপির নেতারা যারা এইসব কেস করে, একজন নেতা কেস করতেছে বা কয়েকজন এই কেস করতেছে, নেতারা, আইনজীবী নেতারা কেন করে? যখন দেখে এই যে এফআইআর এর নাম আছে, কথাটা খুব শুনেন, আপনার কাজে লাগবে, 100-200 লোকের নাম আছে, এর মধ্যে 50 জন আওয়ামী লীগ, আর আওয়ামী লীগের নাম নাই, সব হলো ব্যবসায়ী, সাধারণ মানুষ। ওই ব্যবসায়ীর পক্ষে যখন গেল বিএনপির কোন নেতা, গিয়া বলল যে মাই লর্ড, উনি তো আওয়ামী লীগ করে না, তারপরেও এফআইআর এর নাম থাকলে সে বেল পাবে না। আমার কথাটা খুব শুনো, উনি তো আন্দোলনে ছিল না, উনি বিদেশে ছিল, উনি তো আইসিইউতে ছিল 5ই আগস্টের আগে বা পরে বা ঘটনার দিন, তারপরে শুধু এফআইআর এর নাম থাকলে বেলটা পাবে না, মিনিমাম 6 মান্থ মিনিমাম। আমি এটা বললাম আমার দায়িত্ব নিয়ে, এটা বাংলাদেশের সবাই শুনবে, চিফ জাস্টিস সহ সবাই শুনবে যে ফজলুর রহমান এইটাই নিয়ম, যে এফআইআর এর নাম থাকলে কেউ বেল পাবে না। সেই নামটা যদি আপনার নাম সাগর ভাই, আপনি কানাডায় থাকেন, আপনার নামও যদি দিয়ে দেয়, আপনি এফআইআর এর নাম থাকলে বেল পাবেন না, এটা হলো সিদ্ধান্ত। আপনি কি কথাটা বুঝতে পারছেন আমার? জি। আপনি ধরেন একজন লোক আমেরিকায় ছিল 3 বছর, সে আসেই নাই দেশে, তারপরে যদি লিখে দেয় যে 4 আগস্টে সে শাহবাগে আইসা পুলিশের সাথে আমাদেরকে দিলাইছে, এস ফর এক্সাম্পল, বা কিশোরগঞ্জে সে তাদেরকে পয়সা দিছে, অথবা সে আমেরিকা ছিল, সে আর বেল পাবে না এফআইআর এর নাম থাকলে। দিস ইজ দ্য কন্ডিশন অফ দ্য ল পজিশন অফ বাংলাদেশ। হ্যাঁ, আপনি যদি আওয়ামী লীগের নেতাদেরকে বেল না দেন, সেটার ভিন্ন ব্যবস্থা আছে। ডোন্ট অ্যালাউ দেম, এনলার্জ দেম অন বেল। আমিও চাই না, তারা বেল পাওয়া উচিত না।
যারা দোষী তাদেরকে দিয়েন না, কিন্তু বিনা কারণে একটা নাম দিয়ে দিছে, আপনি আমেরিকাতে ছিলেন 3 বছর, আপনি এখানে আসেনই না, দাম দিয়ে দিছে, আপনার বেল পাবেন না। এ হলো, দিস ইজ দ্য কন্ডিশন অফ দ্য কেস অফ দ্য কান্ট্রি। এইটাকে কি আইনের শাসন বলে? শেখ হাসিনা যে অন্যায় করে গেছে গাইবি মামলা দিয়া, একই অন্যায় যদি আমরা করি, বর্তমান সরকার করে বা বিএনপি করে, দেখি আমাদের জন্য এটা খুব বেনিফিট নিয়ে আসবে একটা দেশে? এটা তো হচ্ছে। আমি মনে করি খুব দ্রুত রিয়েল অপরাধীদের ব্যাপারে চার্জশিট দিয়া, পুলিশ রিপোর্ট দিয়া দে শুড প্রেজেন্ট বিফোর দি কোর্ট, এবং তাদের খুব দ্রুত বিচার করা উচিত ট্রাইব্যুনালের মাধ্যমে, যারা দোষী। আমি কিন্তু এটা বারবার কথাটা বলছি, নির্দোষের যাতে কিছুতেই শাস্তি না পায়, তাইলে তার অভিশাপ লাগবে। নির্দোষ লোক শাস্তি পাওয়া উচিত হবে না, এটা দল দেখলে হবে না। আমি শেষ কথাটা বলি, রাত্রে অনেক হয়ে গেছে, আপনি আমাকে, আমার শেষ কথা, সব কথার শেষ কথা হলো, যদি আপনি একটা সঠিক নির্বাচন দিতে পারেন, তাহলে ইউনূস সাহেবকে সব রাজনৈতিক দলকে ডাকতে হবে। সেই রাজনৈতিক দলকে ডাইকে মাহমুদুর রহমান মান্নার মতো 21শে ফেব্রুয়ারিতে ওই গেইটে দাঁড় করায় অপমান করলে হবে না। ছাত্রের মতো আপনারা পায়ের উপরে পাও তুললে বসবেন, আর ওই ফখরুল ইসলাম আলমগীরের মতো লোকজন রাজনৈতিক মন্ত্রী বা না বইলা, সরকার না বইলা, তাদেরকে ছাত্রের মতো বসায় কথা বলবেন। এইটা না করিয়া, মন পরিষ্কার করিয়া রাজনৈতিক ভাবে সবার সাথে কথা বলেন, নির্বাচন দিতে চাই, কতটুকু নির্বাচনী সংস্কার করা দরকার, আর কোন কোনগুলোর ব্যাপারে আপনারা একমত, দস্তখত করেন। যেগুলা দ্বিমত, এইবার নির্বাচন করে আইসা আপনারা করবেন, এইটা দস্তখত করেন যারা মেজরিটি হবেন, কইয়া ইলেকশন একটা দিয়া দেওয়া দরকার। তা না হলে এই দেশের জন্য খুব খারাপ হবে। আমি বললাম, দেখেন, আমি ফজলুর রহমান 77 বছর বয়স হয়েছে, আমি হয়তো বা আমার বন্ধুরা 90% চলে গেছে, আমিও চলে যাব, কিন্তু আমার সন্তানরা কিন্তু এই সমাজে থাকবে, তাদের জন্য একটা সুন্দর সুস্থ দেশ চাই। সেই কারণেই বলি, গণতন্ত্রের মাধ্যমে দেশ চলুক, নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে দেশ চলুক, এটা হলো আমার কথা। আর ছেলেদের সম্পর্কে আমি মনে করি তাদের যে ব্রিলিয়েন্সি আছে, সেই ব্রিলিয়েন্সিটাকে তারা সঠিক পথে কাজে লাগাক। শুধু আমাদেরকে অপমান করা, আমাদের সঙ্গে বেয়াদবি করা না। ওই ট্রাক সরাইতে পারেন বিএনপি, এই কথা বলা না। বিএনপির মতো একটা দল এখন ইলেকশন হইলে পরে 2/3 মেজরিটি পাবে, সেই দল থেকে একটা ছেলে টেক্সাসে পয়সা বলতে পারতেছে এই দলটা একটা ট্রাক সরাইতে পারে না, এবং বাজে মন্তব্য। একটা ছেলে ওই দিন বলছে বিএনপি পার্টি তো একটা হিজড়া পার্টি, এদেরকে কি করা উচিত বলেন? বলেন, আপনি বলেন। বিএনপি এখনো 3 কোটি ভোট আছে বাংলাদেশে, ভোটার 3 কোটি আছে, একদম কম বললাম। এখন যদি বলে আরে বিএনপি তো একটা হিজড়া পার্টি, কিছুই করতে পারে না, তা এটা শুনলে পরে আমি যেখানে এই দলটার আমি অ্যাডভাইজার, আমি কি করবো? আমি উত্তর না দিলে পরে আমাকে কি বলবে মানুষে? না, সেটাই আপনার দায়িত্ব আছে ডেফিনেটলি। কিন্তু মানুষের অভিযোগ বলুন, বিএনপির প্রতি মানুষের আক্ষেপ বলুন, অভিযোগ বলুন, অথবা তাদের কিংবা অনুযোগ বলুন, এগুলি তো আছে দীর্ঘদিন। আপনারা যেগুলি করার কথা সেগুলি করতে না পারার ব্যর্থতার ব্যাপারে জনগণের অনেক অনেক উদ্বেগ থাকতেই পারে, সেগুলি প্রকাশ করলে অবশ্যই আপনারা ভাই আপনাকে বলি, এই কথাটা শেষ। 28শে অক্টোবর গাজা উপত্যকা বানায় দিল নয়াপল্টন, 2023 সন, কথাটা বুঝেন। 29, 30, 31 তারিখ আপনাকে আমি ফোন করছি, আপনি সাক্ষী, বললাম বাংলাদেশ সাক্ষী থাকুক, সাগর ভাই আমি একটা টকশো করতে চাই, আপনি বললেন আজকেই করবেন। আমি সত্য বলছি না মিথ্যা বলছি আপনি বলেন, এবং আমি সেই 31 অক্টোবর আপনার সাথে একক 1.5 ঘন্টা কথা বলছি। সরকারের, হাসিনা সরকারের 14টা বাজায় দিছি আমি কথা বলিয়া, যে আমার মৃত্যু হবে। এরপরে ছেলেরা বলে আমরা কিছুই করি নাই, একদম আমরা খালি বসে ছিলাম, আমরা কিছুই করি নাই। আপনি তো সাক্ষী, আমরা কিছু করি নাই নাকি? না, কিন্তু ডেফিনেটলি আপনি ব্যক্তিগতভাবে কোনোদিন ছাড় দিয়ে কথা বলেছেন আমার একদিনও মনে পড়ে না। মানে শেখ হাসিনাকে ছাড় দিয়ে আপনি কথা বলেছেন একদিনও আমার মনে পড়ে না। কিন্তু এটাও মাথায় রাখতে হবে অ্যাডভোকেট ফজলুর রহমান, এটাও মাথায় রাখতে, আপনি মানে তো বিএনপি নয়, বিএনপির অনেক ব্যর্থতাকে আপনি সম্পূর্ণ বলবেন যে না কোনো ব্যর্থতা নেই, এটাও
একটু আগে আপনি নেতা হিসেবে বলতে নিশ্চয়ই পারেন, আছে, রাজনৈতিক দল হিসেবে ব্যর্থতা থাকবে, নিশ্চয়ই থাকবে। সেই ব্যর্থতা অনেকে মনে করে, অনেকে বলে শেষ মন্তব্য, আমি বিএনপির ব্যর্থতা নিয়ে আমি হয়তো খুব বেশি আলোচনা করতে চাই না, আমি আলোচক নই। অনেকে মনে করে আপনি যেটা বললেন 28 অক্টোবর, যে একজন মানুষের কিন্তু সেদিন মৃত্যু হয়নি সেরকম ভাবে, কিন্তু অপরদিকে জুলাই আগস্টে 28 অক্টোবর থেকেও কম মানুষ এত বড় একটা বিশাল বিষয়কে সাধন করতে পেরেছে। কারণ হলো, আপনি একটা ভিডিও দেখে মনে আছে কিনা আপনি জানি না, যে একটা গুলি করি একটাই মরে স্যার, এই কারণেই সফলতা পেয়েছে। আর একটা গুলি, একটা সাউন্ড গ্রেনেডের আওয়াজে পুরো 28 অক্টোবর খালি হয়ে গেছিল ময়দানে। There is a difference between জুলাই আগস্ট and 28 অক্টোবর। আমার কোনো অভাব নাই। জি, ডেফিনেটলি বিএনপিকে এর আগে সরাসরি মির্চার মধ্যে পুলিশ গুলি করে হত্যা করেছে, কোনো এক জেলা বাদ নাই। আমরা এগুলো নিয়ে প্রতিনিয়ত, তো আমার থেকে বড় সাক্ষী তার কেউ হতে পারে না। আমি তো প্রত্যেকটি ঘটনাকে তুলে এনেছি প্রত্যেক দিন এই ফেসবুক পিপলের মাধ্যমে মানুষকে জানিয়েছি। বিএনপির মুন্সিগঞ্জে সরাসরি গুলি করে মেরেছে, আপনার ভোলাতে সরাসরি গুলি করে মেরেছে, কোথায় মারে নাই, বহু ঘটনা নিয়ে আমরা কথা বলছি। তো সুতরাং এগুলি তো আমরা ভুলে যাইনি ডেফিনেটলি। কিন্তু আমরা যদি টু দ্য পয়েন্টে বলি, 28 অক্টোবর আর জুলাই আগস্টের সেই 5ই আগস্ট পর্যন্ত, সেগুলি নিয়ে অনেক তর্ক বিতর্ক রয়েছে। তারপরও বিএনপি, জামাত ইসলাম বা সমন্বয়করা বিহীন, সবার সম্মিলিত চেষ্টা বিহীন কখনোই জুলাই আগস্ট সফল হতো না, এটা হলো বাস্তবতা। ধন্যবাদ আপনাদের সবাইকে। জনাব মঞ্জুর আহমেদ চৌধুরী, এক লাইন কিছু বলবেন নাকি? আমি 30 সেকেন্ড টু 1 মিনিট সময় নেব। এখানে বলা হচ্ছে যে সবাই দাবি করছে ফজলুর রহমান সাহেব যে আপনার নির্বাচন হওয়া উচিত। আমার প্রশ্ন হচ্ছে যে নির্বাচন কি ডক্টর ইউনূসের তত্ত্বাবধানে এরা কি যাবেন কিনা? এক কারণ কি, ডক্টর ইউনূস তার নিরপেক্ষতা সম্পূর্ণভাবে হারিয়ে ফেলেছেন। কারণ যে দলটা হয়েছে ছাত্রদের বা তরুণদের যে দলটা, এই দলটা তো কিংস পার্টিও বলা যাবে না, এটা হাইব্রিড। কারণ দলের একটা অংশ মন্ত্রিসভায় আছে এবং একটা অংশ আপনার দলে আসছে, এবং দুই একজন অ্যাডভাইজার এখানে এই দলের প্রশংসা করতেছে, অর্থাৎ তারা বায়াসড। এখন এই বায়াসড একটা সরকারের আন্ডারে নির্বাচন কতটা নিরপেক্ষ হবে? তাছাড়া যে আইন শৃঙ্খলার যে অবস্থা, আপনার এরা আপনার জাতীয় নির্বাচন কেন, স্থানীয় নির্বাচন কেন, সারা বাংলাদেশে এই মুহূর্তে যদি স্কুল কমিটি নির্বাচন করতে দেওয়া হয়, ডক্টর সেই নির্বাচন উঠে আনতে পারবে না। তা আমি মনে করি কি, ডক্টর ইউনূস এবং তার এই মন্ত্রিসভা বা উপদেষ্টা প্যানেল এর সরে দিয়ে আর একটা শক্ত সমর্থ একটা দরকার, আপনার সরকার দরকার। এবং না, রিসাফল না, সম্পূর্ণ এদের সরে যাওয়া উচিত, কারণ তারা সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিচ্ছে। তারা তো নিরপেক্ষ না, নিরপেক্ষ না, পুরোটা বাতিল করে সেটা সশস্ত্র বাহিনীর সহযোগিতায়, আমি সহযোগিতার কথাটাই বললাম, সেটা তো ছাড়া হবে না। একটা নতুন সরকার গঠন করা উচিত, তাদের দায়িত্ব হবে। না, জাতীয় সরকার না, জাতীয় সরকার না, জাতীয় সরকার হলে সব দল এসে লুটপাট করবে। সর্বদলীয় না, সর্বদলীয় না। তত্ত্বাবধায়ক সরকারের আইনটা হয়ে গেছে, তত্ত্বাবধায়ক সরকার একটা হতে পারে, হওয়া উচিত ইলেকশনের জন্য। এটা তো এটার আরেকটা কথা, এটা কিন্তু ঠিক যে আপনার 13th অ্যামেন্ডমেন্ট ইজ ইন ফোর্স। সুতরাং 13th অ্যামেন্ডমেন্টের মূল উদ্দেশ্যই হচ্ছে 3 মাসের মধ্যে একটা নির্বাচন করা, এবং সেখানে কাঠামো করা আছে যে কার পরে কে ওটা করবেন। আপনার লাস্ট যে প্রধান বিচারপতি, সেটার উনি চিফ হবেন। এখন সেটা আপনারা করবেন কিনা সেটা আরেকটা বিষয়। সুতরাং এই সরকার, ডক্টর ইউনূসের সরকার যে একটা নির্বাচন করতে পারবেন বা নিরপেক্ষ নির্বাচন করতে পারবেন, এইটা আমি একজন নির্দলীয় লোক হিসেবে, একজন এই দেশের নাগরিক হিসেবে আমি এটা মনে করি না। সুতরাং আমাদেরকে এই ক্যাওস কনফিউশন এর ভিতরে পৌঁছার আগেই একটা নতুন সরকার গঠন করা দরকার। সেই সরকার প্রথমে চাঁদাবাজি, দুর্নীতি, দুঃশাসন শেষ করে দিয়ে আসবে। ছাত্ররা, তরুণদের দল যদি উইন করবে, আপনার বিএনপি উইন করবে, জামাত করবে, আমাদের কোনো আপত্তি নাই। একটা নিরপেক্ষ শক্ত সামর্থ্য দল চাই আমরা, এই সরকার চাই, সরকার চাই। ধন্যবাদ। ফজলুর রহমান, আপনাকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি, দীর্ঘক্ষণ আপনি আজকে সময় দিয়েছেন। খুব শীঘ্রই আপনাকে আবারও পাবো আশা করি। জনাব ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী, আপনাকেও একইভাবে ধন্যবাদ জানাচ্ছি, শুভরাত্রি জানাচ্ছি। প্রিয় দর্শক, ভালো থাকবেন, কাল রাত দেখা হবে।
বাংলাদেশ সময় রাত 10টায়। শুভরাত্রি। আসসালাম।